লাইফ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। অফকোর্স বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ইউ লিসনিং টু রেডিও ফুর্তি এর এটা প্যাম, আমি রাত পেলাচ্ছির সাথে এবং এই মুহূর্তে ঘড়ির সময় হয়ে গেল রাত 12টা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং এই সপ্তাহ জুড়ে সবসময় ভালোর দলেই ছিলেন এবং আমরা মানে ভূত এফএম যারা শুনি তারা এই সময়টুকু অন্তত মানে আমরা ভয় পেতে পছন্দ করি, ভয়ের ঘটনা শুনতে পছন্দ করি, কিন্তু আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা খুব ভয়ঙ্কর না, আমরা খুব নিরীহ মানুষ এবং আমরা অন্যের ক্ষতি করি না, অন্যদের সবাই সবাই মিলে একসাথে ভালোবাসে, পাশাপাশি থাকতে ভালোবাসি। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি, আমাদের মানুষকে আমরা বেশি ভালোবাসি। তো যাই হোক, কীভাবে কমিউনিকেট করবেন আমাদের সাথে সেটা একটু জানাবো। আমাদেরকে যদি আপনারা লিখতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORK.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আর আমাদের দুটো ইমেল অ্যাড্রেস, আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, যে দুটো ফেসবুক পেজ আপনাদের আমি একটু বলে দিচ্ছি। একটা হচ্ছে www.facebook.com/radio.furti, একটা হচ্ছে www.facebook.com/bhootfm.raffle। এই দুটো পেজে এসেও আপনি আমাদেরকে লিখতে পারেন, জানাতে পারেন আপনার কথা। আমাদের এখনো ফেসবুক পেজে পেজ ছাড়াও আমাদের টুইটার আছে, যেখানে আমরা কিছুক্ষণের মধ্যে ফেসবুক পেজ এবং টুইটারের ছবিগুলো আপলোড করে দেবো, কারণ একটু আগে পর্যন্ত আমরা আমাদের গেস্ট যে ঘটনা শুনছিলাম, সুতরাং এটা আপলোড করা সম্ভব হয়নি। কিছুক্ষণের মধ্যে সেটা আপলোড করে দেবো, আপনাদের একটু ওয়েট করতে হবে। তার আগে আমি শুরু করছি আজকের একটা ঘটনা দিয়ে, যেটা গিয়ে ইমেল, এবং সেই ইমেলটি পড়ার পরেই আমরা ছবিগুলো আপলোড করব। তো আগে আমরা মন দিয়ে ইমেলটা শুনি, তারপরে ফেসবুকে যাব। ওকে, তো আমার ইমেইল যেটা আমি দেখতে পাচ্ছি, এটা পাঠিয়েছেন আমাদেরই একজন লিসেনার এবং তিনি তার মতন করে লিখেছেন। আমিও তার মতন করেই পড়ার চেষ্টা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখছেন সেভাবেই পড়ছি। লিখেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমি সুজন আহসান, চট্টগ্রাম থেকে। আমি যে ঘটনাটি মেইল করেছি তা আমার বড় আব্বুর সাথে ঘটে যাওয়া। একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করার কারণে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব নয়, তাই ঘটনাটি মেইল করলাম। পড়ে ভালো লাগলে ভূত এফএমের শ্রোতাদের পড়ে শোনাবেন। যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় যাচ্ছি। ঘটনাটি ঘটে 1985-86 সালের দিকে। এই ঘটনাটি মহেশখালী দ্বীপের। আপনি জানেন মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ, তাই ওখানে প্রতিটি অঞ্চলের মধ্যেই ছিল জিন পরিতের আনাগোনা। দিন পরিবর্তন আর মানুষের বৃদ্ধির সাথে সাথে সেসব এখন কমে গেছে। যাই হোক, আমার বড় আব্বু একজন কামেল পাশ আলেম। তিনি মহেশখালী দ্বীপের শাপলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তৎকালীন সময়ে ওই এলাকায় অত বেশি শিক্ষিত লোক ছিল না, ফলে সেখানকার লোক শিক্ষিত আর হুজুরদের খুবই সমীহ করতেন। বড় আব্বু শিক্ষকতার পাশাপাশি হাল চাষও করতেন। আপনি হয়তো জানেন মহেশখালী দ্বীপকে চকরিয়া থেকে পৃথক করেছে কুহেলিয়া নদী, আর বড় আব্বু এই কুহেলিয়া নদীর তীর ঘেঁষা উপকূলেই চাষ করতেন। ফলে নদীর চরে কেওড়া বন ওনার ক্ষেতের চেয়ে খুব একটা বেশি দূরে নয়। একদিন আসরের সময় তিনি ধান ক্ষেত দেখতে যান। তিনি সেখানে গেলে ওনার পার্শ্ববর্তী অন্যান্য চাষিদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়। কুহেলিয়া নদীর পানি লবণাক্ত হওয়ায় ধান ক্ষেতের পানি শুকিয়ে গেলে সেচ পাম্প দিয়ে পানি তুলে ধান খেতে দিতে হতো। বড় আব্বু যখন ধান ক্ষেত দেখে চলে আসবেন, তখন পাশের একজন চাষি ওনাকে সেচ পাম্পের পানি লাইন কোন দিক দিয়ে দিবে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, পানির লাইন আমরা জমির দিক দিয়ে দেন।
আমি মাগরিবের পরে এসে আপনার জমির দিকে ফিরিয়ে দেব। লোকটি তাই করে এবং পরের বছরই চলে আসে। বড় আব্বু মসজিদে এসে নামাজ পড়ে বাসায় চলে আসেন। তিনি মনে মনে চিন্তা করছিলেন, সারা রাত ওনার জমিতে পানি চললে জমি পানিতে পূর্ণ হবে। ভোরবেলা এসে পানির লাইন ওই লোকটার জমির দিকে ফিরিয়ে দিলে লোকটি টেরই পাবে না। লোকটি যখন জমিতে আসবে ততক্ষণে জমিতে পানি পূর্ণ হয়ে যাবে। তিনি বাসায় এসে ইশার নামাজ পড়ে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর আগে মনে মনে মাথায় সেট করে রাখেন যে ওনাকে ভোরে আজানের আগে উঠে জমির দিকে যেতে হবে, জমিতে গিয়ে পানির লাইন ফিরিয়ে দিতে হবে, যথারীতি উনি ঘুমিয়ে যান। ওনার ভাষ্য মতে ঘুমানোর কয়েক ঘন্টার মধ্যেই ওনার ঘুম ভেঙে যায়, কিন্তু উনি ভেবেছিলেন ফজরের আজানের সময় বোধহয় হয়ে এসেছে, তাই তাড়াহুড়ো করে ঘুম থেকে জেগে ঘড়ির কাঁটার দিকে না তাকিয়ে যাত্রা শুরু করেন। তখন সবে মাত্র রাত 12টা হবে। যাওয়ার পথে বাজার অতিক্রম করে যেতে হয়। তিনি যাওয়ার সময় লক্ষ্য করেন বাজারে মজুর শ্রেণীর অনেকে এখনো তাস খেলছে। তিনি তাদেরকে ফজরের আগ পর্যন্ত রাত জেগে তাস খেলার জন্য ধমকও দেন। তারা বড় আব্বুকে দেখে ফজর নাকি তখন রাত 12টা তার হিসেব না করে দ্রুত তাস লুকাতে ব্যস্ত হয়ে পড়েন এবং বলেন যে হুজুর এখনই চলে যাচ্ছি। বড় আব্বু যথারীতি ধানের জমিতে গিয়ে হাজির হন। তিনি দেখেন জমিতে পানি পরিপূর্ণ হয়েছে। তিনি পানির লাইন ফিরিয়ে দেন। তিনি চলে আসবেন এই মুহূর্তে পার্শ্ববর্তী কুহিলিয়া নদীতে কেউ একজন মাছ ধরার জন্য জাল ফেলার শব্দ, মানে ফেলছে এরকম শব্দ তিনি পান। তিনি ভাবলেন কোনো জেলে হয়তো মাছ ধরছে। কে মাছ ধরছে জানতে চাইলে সেখান থেকে বিকৃত কণ্ঠে উত্তর আসে, আমি। কিন্তু পরক্ষণেই দুইটি মহিষ লড়াই হচ্ছে এরকম শব্দ তিনি শুনতে পান। যেদিক হতে শব্দ আসছে সেদিকে লক্ষ্য করেন। পূর্ণিমার আলোতে স্পষ্ট দেখতে পেলেন এই মহিষের সাইজ সাধারণ মহিষের চেয়ে বহুগুণ আলাদা। কিছুক্ষণ আগে যে জেলে জাল ফেলার শব্দ শুনতে পান তাও শোনা যাচ্ছে না। তিনি এবার বুঝতে পারলেন তার সাথে কিছু একটা ঘটতে চলেছে। প্রসঙ্গত বলে রাখি, বড় আব্বু ঝাড় ফুঁকের কাজ করতেন, ফলে জিন জাতি সম্পর্কে ওনার ভালো ধারণা ছিল। তাছাড়া যে জায়গায় তিনি চাষ করছেন সেই জায়গায় দিনের বেলায়ও ভয় পেয়ে অনেকে মারা গেছে এমন রেকর্ড আছে, যা ওনার অজানা নয়। ফলে তিনি মানসিকভাবে প্রস্তুতি নেন, কপালে আজ যা আছে তাই হবে ভেবে নিয়ে আস্তে আস্তে পেছনের দিকে হাঁটতে শুরু করেন এবং দোয়া দুরুদ পাঠ করা শুরু করেন। এক সময় পেছনে হাঁটতে হাঁটতে হঠাৎ ধানের আইলে পা লেগে যায়। তিনি লক্ষ্য করেন যে জায়গায় তিনি পড়ে গেছেন তার দুই পাশেই ইঁদুরের মাটির ঢিপি। তিনি সেখানে বসে পড়েন। তিনি সেই ইঁদুরের মাটি আর বড় আব্বুর চারপাশে ইঁদুরের মাটি নিয়ে দোয়া পড়ে ফু দিয়ে চারপাশে ছিটাতে থাকেন। এমত অবস্থায় মহিষ দুটি একে অপরকে দৌড়াচ্ছে এবং তা বড় আব্বুর চারপাশে কেন্দ্র করেই। তিনি খেয়াল করেন যতটুকু দূর পর্যন্ত দোয়া পাঠের থু দিয়ে মাটি ফেলা হয়েছে তার পাশ দিয়েই মহিষগুলো দৌড়াচ্ছে। ভয়ে বড় আব্বুর মুখ দিয়ে দোয়াও আসছে না। অনেক সময় তার জিহ্বা আটকে যাচ্ছে, আবার কোনো কোনো সময় দোয়াও ভুলে যাচ্ছেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন তিনি সমানে দোয়া পাঠ করছেন আর ফু দিয়ে চারপাশে ছিটাচ্ছেন। এরপর কিছুক্ষণ চলার পর মহিষ দুটি একে অপরকে দৌড়িয়ে দিগন্ত শূন্য হয়ে যায়, অথবা একে অপরকে তাড়া করে দিগন্ত শূন্য হয়ে যায়। অতঃপর বড় আব্বু বাসায় ফেরার জন্য উঠতে চেয়েও উঠতে পারলেন না। ওনার পা অবশ হয়ে গেছে, তাই তিনি যেখানে বসেছিলেন সেখানেই বসে রইলেন আর মনে মনে আল্লাহর নাম জপতে লাগলেন। একটু পরে মাছ ধরার শব্দ শুনতে পেলেন। সেদিক থেকে 6-7 জন বাচ্চা মেয়ের কান্না শুনতে পান। যেদিক থেকে মাছ ধরার শব্দ তিনি শুনতে পেয়েছিলেন, তিনি স্বভাবতই বাচ্চাদের প্রতি একটু আগ্রহী, বাচ্চাদের খুবই আদর করতেন। বাচ্চা মেয়ের কান্না শুনে ওনার অন্তর কেঁদে উঠল। ওনার পা অবশ থাকার কারণে আর কিছু একটা ঘটে যাওয়া ঘটনার কারণে ওইদিকে যাওয়ার সাহস তিনি করতে পারলেন না। এটা কি আসলেই বাচ্চার কান্না নাকি সেই মহিষ জোড়া বুঝতে পারছেন না। এত কিছু চিন্তার মাঝেও তিনি কিন্তু দোয়া পাঠ বন্ধ করেননি। কিছুক্ষণ পর পর দোয়া পড়ে ইঁদুরের মাটি ছিটাচ্ছেন। একটু পরে কান্না থেমে যায়। তিনি এবার ভাবছেন, কান্না থামলো কেন?
এটা কোনো মায়াজাল নয় তো? এবারে তিনি যা শুনলেন সেটার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। গত বছর দেড়েক আগে পুকুরে ডুবে যাওয়া প্রথম কন্যা জাকারিয়ার আব্বু আব্বু ডাক, জাকিয়ার আব্বু আব্বু ডাক। তিনি এবার নিশ্চিত হলেন একটু আগে কান্না করা বাচ্চা মেয়ের কণ্ঠস্বরও ওই মহিষ জোড়া ছাড়া আর কিছুই নয়। তিনি ভেবেছিলেন মহিষ জোড়া হয়তো চলে গেছে, তাই তিনি বাসায় ফেরার চেষ্টাও করছিলেন। এবারে তিনি আরো আশাহত হলেন এবং সাহস হারালেন। তিনি ভাবলেন মৃত্যু তাহলে খুব নিকটে চলে এসেছে। তিনি দোয়াপাট আর ইঁদুরের মাটি ছিটানো চালিয়ে যেতে লাগলেন। এভাবে কতক্ষণ সময় গিয়েছে তিনি বলতে পারবেন না। দূরের মসজিদ থেকে ফজরের আজানের সুর ভেসে এলো। সবকিছু নিস্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। আজানের পরে তিনি সাহস ফিরে পান এবং আস্তে আস্তে বাড়ির দিকে দোয়া পাঠরত অবস্থায় চলে আসেন। বাসায় এলে ওনার প্রচন্ড জ্বর আসে। পরে ওনার চেয়েও দক্ষ একজন আলেমকে দিয়ে ওনাকে ঝাড়ফুঁক করানো হয়, কিছু তদবির দেওয়া হয়। এর কিছুদিন পরে উনি সুস্থ হয়ে ওঠেন। এই ছিল ঘটনা। ভালো লাগলে শোনাবেন। আমার আরো কিছু ঘটনা আছে যা সময় করে মেইল করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এবং আশা করছি যে এই ঘটনাটা আপনাদেরও ভালো লেগেছে। অ্যান্ড এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি। আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আপনার ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আপনার ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমার ফার্মগেট ব্রাঞ্চের একজন স্টুডেন্ট, তো নাম হলো শরীফ। তো ওর কাছ থেকে ঘটনাটি পাওয়া। ঘটনাটি ঘটেছিল ওর দাদার সাথে। ওর দাদা মানে তৎকালীন সময়ে, ঘটনাটির সময়টা ছিল 1966 সালের দিকে। ওই সময় উনি ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বলি আমরা, তো ওই সময় তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের নাম ছিল। তো ইস্ট পাকিস্তান রেজিমেন্টের উনি চাকরি করতেন। তো তখন চাকরিতে ঢুকেছেন, খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন ঢুকেছেন। তো এর মধ্যে আসলে আমরা জানি যে 1965 সালের দিকে মানে পাকিস্তান এবং ভারতের সঙ্গে একটা যুদ্ধ হয় কাশ্মীর ইস্যুতে। এবং ওই 65 সালের যুদ্ধের প্রেক্ষাপটে কিন্তু বঙ্গবন্ধু 6 দফা দিয়েছিলেন। তার মধ্যে একটা দফা ছিল প্যারামিলিশিয়া বাহিনী গঠন, যা আমাদের আঞ্চলিক নিরাপত্তার জন্য। তো রাসেল ভাই, পাকিস্তানি বাহিনী কিন্তু আমাদের এই অঞ্চলের নিরাপত্তার কথা চিন্তা না করলেও তাদের যে বর্ডার, সেই চিন্তাটা কিন্তু তারা খুব ভালো মতোই করেছিল। যার কারণে ওরা যে কাজটা করত, যে পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের যে বর্ডারটা, ওটা নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মানে ওদের জওয়ানদেরকে দিয়ে যতটুকু না কাজ করাতো বা যতটুকু ডিপ্লয়মেন্ট ওখানে করাতো, বাংলাদেশের ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে জওয়ানদেরকে নিয়ে ওই দুর্গম পাহাড়ি এলাকায় তাদেরকে ডিউটি দিত। মানে ইচ্ছাকৃতভাবে তারা এই কাজটা করতো, যাতে করে ওই ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে যাতে বাঙালিরা ডিউটিগুলো করে। তো ওই সময় 1966 সালের দিকে, 65 যুদ্ধের শেষ হওয়ার পর আপনার 66 সালের দিকে, তখন ইস্ট পাকিস্তান রেজিমেন্ট থেকে এক প্লাটুন সৈন্য, একজন সেকেন্ড লেফটেন্যান্টের বাঙালি অফিসারের তত্ত্বাবধানে পাকিস্তানের যে ডুরান্ড লাইন, যেটা রাসেল ভাই, ডুরান্ড লাইন হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমানা নির্ধারণকারী রেখা, যেটা অনেক আগে, প্রায় 1893 সালের দিকে ডুরান্ড লাইনটা প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ব্রিটিশরা এটা করেছিল। তো ওই ডুরান্ড লাইনের রাসেল ভাই একটা জায়গা, সেটা হলো পেশোয়ার এবং খাইবার পাস। খাইবার পাসটা হচ্ছে আপনার হলো আফগানিস্তানের মধ্যে পড়ে, এবং পেশোয়ারটা পাকিস্তানের মধ্যে। এই পেশোয়ার এবং খাইবার পাসের ঠিক মধ্যবর্তী যে ডুরান্ড লাইনের যে জায়গাটা ছিল, ওখানে খুবই দুর্গম একটা পাহাড়ি অঞ্চল ছিল। ওই জায়গাটাতে মানে পাহারা দেওয়াটা খুব কঠিন একটা কাজ ছিল। তো ওই জায়গাতে 2 প্লাটুন মানে আপনার সীমান্তরক্ষী মোতায়েন করা হয়। এর মধ্যে 1 প্লাটুন ছিল হচ্ছে পাকিস্তানি, আর 1 প্লাটুন ছিল বাংলাদেশি। তো ওখানে কোম্পানি কমান্ডার একজন পাকিস্তানি মানে মেজর ছিলেন। তো ওখানে বাংলাদেশি যে অফিসারটি, সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদা যিনি গিয়েছিলেন, তো উনি বাংলাদেশি সোলজারদেরকে নিয়ে ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ওখানে মোটামুটি কোনো মতো থাকার মতো 2টা
আহ, মানে বিল্ডিং এর মতো আছে, ওটাকে ঠিক আসলে বিল্ডিংও বলা যায় না, মানে একদম মানে কোনো একটা বিল্ডিং এর ভগ্নাবশেষ বলা চলে আর কি। এর মধ্যে অপেক্ষাকৃত যেটা খুবই মানে জরাজীর্ণ, এইটাতে বাঙালি সোলজারদেরকে দেওয়া হয়, যে এইটাতে তারা থাকবেন। আর যেটা অপেক্ষাকৃত ভালো সুন্দর, সেটাতে পাকিস্তানি সোলজারদেরকে দেওয়া হয়। তো তারা সেখানে তারা যে ওরকম জরাজীর্ণটাই পাবেন এরকমই তারা আশা করেছিলেন, যে তাদের ওখানেই তাদেরকে থাকতে দেওয়া হবে। তো আসলে ভাই ঘরটা কেমন ছিল, মানে যতটুকু বর্ণনা পেয়েছি, ওখানে আসলে ওরকম মানে থাকার মতো কোনো খাট বা ওরকম বিছানা সেখানে ছিল না। সেখানে সবাইকে ফ্লোরিং করতে হতো, দুই পাশে ফ্লোরিং করতে হতো, মাঝখান দিয়ে হাঁটার পথ ছিল, আমরা যখন হসপিটালে যেরকম দেখি আর কি, ওরকম জায়গাটা ছিল, দোতলা বিশিষ্ট ঘর ছিল সেটা। তো ওখানে আসলে ভাই এমন ভাবে রোস্টারটা তারা করেছিল, মানে ডিউটি শিডিউলটা পাকিস্তানিরা করেছিল যে মানে 24 আওয়ার্সই তো সীমানা পাহারা দিতে হয়। তো সেখানে দেখা যেত যে সপ্তাহের 7 দিনের 5 দিনে রাফটের ডিউটিটা পড়তো বাংলাদেশিদের। মাত্র 2টো দিন তারা রাতে ঘুমাতে পারতো, আর 5 দিন মানে পাকিস্তানি সোলজাররা ঘুমানোর সুযোগ পেত। আবার দেখা যেত সকালবেলা যখন হতো, যখন সকালে ভোরের আলো ফুটবে, তখন পাকিস্তানিদের সোলজারদেরকে ডিউটি দিত ঠিক বেলা 11টা পর্যন্ত পাকিস্তানি সোলজাররা ডিউটি করতো। আর যখন সূর্য মাথার উপরে এবং বিকাল অবধি ওই সময় বাংলাদেশি সোলজারদেরকে ডিউটি দিত, মানে প্রখর রোদের মধ্যে, পাহাড়ি অঞ্চল, দুর্গম এলাকা, প্রচন্ড পানি পিপাসা লাগে সেখানে, ওখানে ডিউটি দিত। মানে এইভাবে যখন আরামদায়ক সময়গুলোতে তাদেরকে ডিউটি দিত। এই জন্য দেখা যেত রাতের বেলা ঘুমানোর সময়টা তারা খুব কম পেতেন, মানে 2 দিন মাত্র রাতের বেলা একটু কন্টিনিউ তারা ঘুমাতে পারতেন। তো ওই রাসেল ভাই যখন ওই যে ঘুমানোর যে সুযোগটা ওনারা পান সপ্তাহে 2 দিনে, ওই সময়ই রাতের বেলায় ঘটনাটা মানে ঘটা শুরু করে। এখান থেকে আসলে ঘটনাটা শুরু। তো প্রথমে মানে যার সাথে ঘটনাটা ঘটে, তো উনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে উনি ফিল করছিলেন যে খসখস খসখস শব্দ। তো অনেক সময় আহ, দেখা যায় খসখস কোনো জিনিস দিয়ে যদি ফ্লোর ঝাড়ু দেওয়া যায় যেরকম একটা শব্দ হয়, অমন শব্দ। তো উনি চিন্তা করছিলেন হয়তো বা এমনিতেই শব্দ আসছে, কিন্তু উনি ভালো করে কি মনে করে একটু আহ, শোয়া থেকে মাথা উঁচু করে দেখলেন শব্দটা কোথা থেকে আসে। আসলে একটু বলে রাখি, দুর্গম পাহাড়ি এলাকা, ওখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না। আর ওই সময় সেই 66 সালের কথা তো আরো ভয়াবহ অবস্থা, ইলেকট্রিসিটির কথা আজ কল্পনাই করা যায় না সেখানে। তো চাঁদের আলো ওই জানালা দিয়ে ঢুকতো, তো ওই অতটুকুতে রাতের বেলা যতটুকু দেখা যেত আর কি। তো রাতের বেলা ওই ও খসখস শব্দে তো উনি চাঁদের আলোতে দেখছিলেন যে ঠিক হাঁটার যে করিডোরটা, মানে দুই পাশে তো থাকার জায়গা, হাঁটার যে করিডোর, সেই করিডোর দিয়ে কিছু একটা মানে এই যে ক্রলিং করে আসছে, মানে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগিয়ে আসছে। অনেক সময় আমরা দেখি যে হাতে অস্ত্র নিয়ে আর্মিরা যেভাবে মাটিতে ক্রলিং করে এগিয়ে যায়, ঠিক ওরকম করে মনে হচ্ছে কিছু একটা আসছে। আর সেটা দেখে যতটুকু মনে হচ্ছে মানে ছায়া মূর্তির মতো, মানে কালো কুচকুচে ছায়া মূর্তির মতো, কিন্তু আকারে বেশ বড়, ঠিক মানুষের মতোই কিছুটা মনে হচ্ছে আর কি। এরকম ক্রলিং করে আসছে এবং খসখস শব্দ হচ্ছে। তখন উনি প্রথম দিকে চিন্তা করছেন হয়তোবা মানে এমনিতে তো কম ঘুমানো হয়, হয়তোবা চোখে নিয়ে হয়তোবা অন্য কিছু দেখছেন বা ভুল দেখছেন এরকম কিছু। তুমি দেখলেন না আসলেই ঠিক। তখন ওনাদের কাছে কিন্তু রাসেল ভাই কিছু কিছু ছোট ছোট টর্চের মতো কিছু দেয়া হয়েছিল, মানে বাতি দেয়া হয়েছিল। তো ওই জিনিসগুলো ব্যাটারিতে চলতো, রাতের বেলা ডিউটি করার জন্য ওনারা ওই জিনিসগুলো ব্যবহার করতেন। তখন ওনার বিছানার পাশে, বালিশের পাশেই ওই জিনিসটা ছিল। উনি ওই জিনিসটা নিয়েই সাথে সাথে আলোটা জ্বালান। আলোটা জ্বালিয়ে দেখে না ওখানে কিছু নাই, সাথে সাথে শব্দটা, খসখস শব্দটাও মিলিয়ে যায়। তখন উনি চিন্তা করেন যে যারা সঙ্গী আছে তারা তো অনেক সারাদিন অনেক কষ্ট করেছে, ঘুমাচ্ছে, এখন আর তাদেরকে ঘুম থেকে জাগাবো না, সকালে বিষয়টা বলবো। তো সকাল হয়ে যায় রাসেল ভাই, উনি আসলে ওই কথাগুলো মানে বলার মতো আসলে সুযোগও পান নাই কাউকে। মানে এতটা প্রেসারে ছিল বিভিন্ন ব্যস্ততার মধ্যে যে উনি কাউকে যে কথাগুলো বলবেন সেই সুযোগটাও পায় নাই। আর উনি বিষয়টা একটু অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করছেন, যে এর বললে পারে হয়তো বা সঙ্গীতের মধ্যে একটা আহ, উত্তেজনা সৃষ্টি হতে পারে, ভয় পেতে পারে, এই জন্য বলে নেই। আর তাছাড়া দেখা যাচ্ছে রাসেল ভাই এই যে সশস্ত্র বাহিনীতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু কোনো পাত্তা দেওয়া হয় না, স্বাভাবিকভাবেই তারা এগুলো অতটা বিশ্বাসও করেন না, এই জন্য ওইভাবে উনি বলেনও নাই। এর মধ্যে রাসেল ভাই ওনারা খেয়াল করছিলেন যে ওনাদের যে পাকিস্তানি যারা ওনাদের যে কলিগ যারা আছেন,
যে সমস্ত জওয়ানরা ওনাদের সাথে ডিউটি করে, তারা তার চেহারা মলিন, মানে তারা কিছু একটা নিজেরা কানাঘুষা করে কিন্তু ওদেরকে কিছু বলে না। তো ওনারা চিন্তা করেন কি ব্যাপার, ওদের কি সমস্যা হয়েছে যে ওরা কিছু বলে না কেন, বা ওরা জিজ্ঞেসও করেন না। স্বাভাবিকভাবেই পাকিস্তানিরা বাঙালি সোলজারদেরকে কিন্তু বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করতো, বিভিন্ন আজে বাজে শব্দ ব্যবহার করে হেয় প্রতিপন্ন করতো। তো যার কারণে স্বাভাবিকভাবে এত ডিজিটাল হয়েছে আমরা গল্পটা তারপরে আমরা দেখা যেত যে আপনার ওরা ওই বিষয়টা আর বলে নাই, কিন্তু ওনারা ফিল করছিলেন যে কিছু একটা হচ্ছে। তারপরে আপনার পরবর্তী আবার যখন ওই রাতে যেদিন ঘুমানোর ডিউটি মানে এটা আসলো আর কি, আসার দিন, ওই দিন আর একজন যিনি বাংলাদেশি জওয়ান ছিলেন উনি ওই দিন আরেকটা বিষয় ফিল করছিলেন। তো উনি ফিল করছিলেন মানে উনি যখন পরবর্তীতে বলেছিলেন সেটা হচ্ছে যে আহ, জানালা দিয়ে আবার দরজার নিচ দিয়ে এরকম ওই ক্রলিং করে, মানে জানালা দিয়ে টিকটিকি যেভাবে হেঁটে বেড়ায় ঠিক ওরকম করে দেয়াল বেয়ে বেশ কিছু জিনিস ছায়ামূর্তির মতো হেঁটে হেঁটে ওই সারা রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে। তো এই দৃশ্য দেখে উনি আসলে চিৎকার করে ওঠেন এবং সব সঙ্গী সাথীদের ঘুম ভেঙে যায়। আচ্ছা। তো ঘুম ভেঙে যাওয়ার পর তখন তারা উঠে দেখে কিছুই নাই। তখন তাদের মানে আসলে একটু ওখানে কিছু ছিল না। না, ওখানে দেখে যে না কিছু নাই আচ্ছা। আলো জানানোর পরে। ইন্টারেস্টিং। তখন মানে তখন আর কি প্রথম যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ আমিও তো একদিন এরকম দেখেছিলাম, কিন্তু কাউকে তো বলি নাই, তোমরা ভয় পাবাই চিন্তা করে কাউকে বলি নাই। তখন বলে যে আসলে এখানে কোনো সমস্যা আছে। কিন্তু ওনাদের ওই রাতের বেলা চিৎকার চেঁচামেচি ওই পাশের যে বিল্ডিং এ ছিল ওনারাও চলে আসেন যে কি হয়েছে। তখন এই ধরনের তখন বিষয়গুলো শেয়ার হয়, তখন একে অন্যের সাথে শেয়ার করেন হ্যাঁ আমাদের ওখানে ওই ধরনের সমস্যা হচ্ছে, আমরাও দেখতে কিন্তু তোমাদেরকে বলি নাই। তখন তখন বিষয়টা মানে পুরা ক্যাম্পে একটা আলোচিত বিষয় হয়ে দাঁড়ায় যে এরকম ঘটনা দুই জায়গাতেই ঘটছে, এখন কি করা যায়। তখন ওখানকার অফিসার যিনি ছিলেন উনি দিলেন যে রাতের বেলা পাহারা বসাতে হবে, পাহারা বসে দেখি কেউ আসে কিনা, এরকম রাতের বেলা আমরা পর্যায়ক্রমে ডিউটি দেবো। তো ওই ডিউটির দায়িত্ব রাতেল ভাই বাংলাদেশের সোলজারদেরকে দেওয়া হয় যে রাতের বেলা তোমরা ডিউটি দিবা এই ভয়ঙ্কর একটা কাণ্ডে। তখন ওনার ডিউটিতে বসেন। তো বসার পরে রাসেল ভাই একজন বাংলাদেশি জওয়ান যিনি, তো উনি যখন ডিউটি দিচ্ছেন রাতের বেলা হঠাৎ করে দূর থেকে উনি লক্ষ্য করছিলেন যে রাসেল ভাই যে অনেক সময় আমরা দেখি যে রাতের বেলা কুকুর বা বিড়ালের চোখগুলো জলজল করে, তখন উনি দূর থেকে ফলো করছিলেন যে অনেকগুলো চোখ জলজল করছে। তো দেখে মনে হচ্ছিল যে নেকড়ের চোখ এরকম মনে করছিল উনি। তখন উনি চিন্তা হয়তো পাহাড়ি নেকড়ে হতে পারে, অ্যাটাক করার জন্য রাতের বেলা আসতে পারে। এই চিন্তা করে উনি নেকড়েদেরকে তাড়ানোর জন্য উনি ফায়ার করেন। তো উনি দেখলেন যে ফায়ার করলে তো নেকড়েরা চলে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না, বরং চোখ যেখানে ধরেন যে 10টা ছিল সেখানে মনে হচ্ছে এখন 20টা, কিছুক্ষণ পর আরো বাড়ছে। কিন্তু সে এবং চোখগুলো মনে হচ্ছে আস্তে আস্তে আরো কাছে আসছে, আরো বেশি জলজল করছে। তখন উনি আবার ফায়ার করেন, কিন্তু ফায়ারে আসলে আসলে কোনো লাভ হয় না, মানে ওই জিনিসগুলো যায় না, বরং আরো কাছে আসছে এমন মনে হচ্ছে। তখন উনি সত্যি ভয় পেয়ে যান মারাত্মক। তখন উনি সেন্সলেস হয়ে যান ওখানে। ফায়ারের শব্দে যখন অন্যরা প্রথম দিকে মনে করেছিল যে হয়তো বা এমনি অনেক সময় সতর্কতামূলক ফায়ার করা হয়, কিন্তু যখন বারবার ফায়ার করছিলেন তখন লোকজন চলে আসে যে কি হয়েছে। এখন উনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, বা তাকে উদ্ধার করা হয়। তখন উনি ঘটনাগুলো বলেন রাসেল ভাই। এরপর রাতের বেলা রাসেল ভাই যখন ওরা ডিউটিতে যেতেন তখন অনেক বড় আকৃতির মানে পাহাড়ি কুকুরের মতো রাতের বেলা কুকুর দেখতেন ওনারা। কিন্তু লোকাল যে সমস্ত লোকজন ছিল তাদের কাছে শুনে বলে যে আমরা কিন্তু কখনোই এই ধরনের জিনিস দেখি নাই। স্থানীয় যারা তাদের সাথে যখন কথা বলেছে তারা বলেছে আমরা কখনো এই ধরনের কোনো জিনিস দেখিনি। কিন্তু রাসেল ভাই এইখানে তাহলে কি এমন ঘটনা আছে যার কারণে ওরা এই বিষয়টা দেখছেন? পরবর্তী লোকালি লোকজনের কাছ থেকে জানা যায় ওখানে একটা ছোটখাটো একটা জনপদের মতো ছিল। জনপদের মধ্যে ছিল হঠাৎ কোনো একটা কারণে, কোনো একটা অসুখে, কি অসুখ কেউ বলতে পারে না, হঠাৎ করে কোনো একটা অসুখের কারণে ওই জনপদের প্রায় সবাই মারা যায়। হ্যাঁ, হাতে গোনা যে কয়েকজন জীবিত ছিল ওনারা ওই জায়গা ছেড়ে চলে যায়। আর ওই যে বিল্ডিং গুলো রাসেল ভাই যেটা ছিল ওনারা যেটা থাকতেন এটা কিন্তু ওই জনপদেরই, মানে যেগুলো একটু পাকাপোক্ত বাড়ি ছিল ওইটা। কিন্তু কি যে অসুখ ছিল বা কি হয়েছিল এখনো পর্যন্ত কেউ জানে না। এরপর থেকে রাসেল ভাই ওই জায়গাতে ডিউটি দেওয়াও বন্ধ করে দেওয়া হয়, ওনারা ওখান থেকে চলে আসেন। তারপরে ওইখানকার অবস্থা যে কি আর পরবর্তীতে আর জানা যায় নাই, কারণ ওটা তো আমরা তো স্বাভাবিকভাবে পাকিস্তানের ওই জায়গাতে কি হবে স্বাভাবিক জানার কথাও না। তো এটাই ছিল আসলে ঘটনা। আপনি আরো একবার সবাইকে বলে দেন কি আপনি কোথা থেকে ঘটনাটা শুনেছেন। আপনি একজন স্টুডেন্ট, রাইট? স্টুডেন্ট আপনাকে আমার স্টুডেন্ট হ্যাঁ রাসেল ভাই, এটা হলো আমার ফার্ম গেট ব্রাঞ্চ একটা ঘটনা। তিনি কি এখনো বেঁচে আছেন? না, উনি বেঁচে নেই আসলে। উনি উনি মারা গেছেন। তার দাদার সাথে ঘটনা। তো উনি উনি মুক্তিযুদ্ধে সশস্ত্র মানে সংগ্রাম করেছিলেন, কারণ ওই যখন অংশগ্রহণ হ্যাঁ করেছিলেন। অংশগ্রহণ আমাদের করেছিলেন। মুক্তিযোদ্ধা একজন উনি। হ্যাঁ, ইস্ট পাকিস্তান রেজিমেন্টে ছিলেন উনি।
তো উনি ওই যে ওই সময় ওই জায়গাটাতে গিয়েছিলেন, ওনার মানে ওই একটা এক্সপিরিয়েন্স। স্বাভাবিক আর্মির এক্সপিরিয়েন্স আসলে আমরা খুব একটা বেশি পাই না এই সমস্ত জায়গাগুলোর, কারণ ওরা এগুলো শেয়ারও করতে চায় না না, কারোর শেয়ার সাথে। করা উচিত না, আমি সেই জন্যই বললাম যে একটু সংক্ষিপ্ত হ্যাঁ, করে বলতে। আচ্ছা। তো যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সবচেয়ে বড় কথা যে সেই জায়গাটা যদি আপনি কল্পনা করেন এবং ওই সময়ের ওই মুহূর্তগুলো যদি কল্পনা করেন, যে কেউ মানে ভয় পাবেই, এটা কোনো মানে ইয়ে নাই আর কি। এবং মানে এরকম জায়গা আসলে আমরা সাধারণ মানুষরা যায় যে থাকা তো দূরের কথা, যাওয়ারই সাহস পাবো না। তো যাই হোক, এলাকা মানে এমন দুর্গম পাহাড়ি এলাকা, ওটা মানে আমি রাসেল ভাই নেটে দেখেছিলাম, স্টিল নাও ওই খাইবার পাস এবং পেশোয়ারের ওই জায়গাটা জি। এখনো জনমানব শূন্য। থ্যাংক ইউ সো মাচ। আমি তো যাই হোক, আমরা সেটাই বলছিলাম যে ওইরকম জায়গায় মানে থাকাটা এবং ওইরকম জায়গায় এরকম কোনো কিছু দেখা আসলে একটু অন্যরকম একটা এক্সপেরিয়েন্স। তো যাই হোক, এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি আমাদের কিছু আমাদের যে আপনারা যারা লিখছেন ফেসবুকে এবং আপনারা যে সমস্ত ঘটনা শুনে যা বলছেন সেটা একটু পড়ে আসবো। এবং আমাদের এখানে অনেকেই লিখছেন দেখতে পাচ্ছি। আমাদের ইন্টারনেটের অবস্থা দেখি পড়তে পারি কিনা, ইনশাল্লাহ পড়তে পারবো। আমি অনেককেই দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন এবং অনেকেই আমাদের সঙ্গে আছেন। আমি বরং একটু পরে আপনাদের এটা পড়ে শোনাচ্ছি। আমি দ্বিতীয় ঘটনায় চলে যাই আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন এবং তারপরে আপনার ঘটনায় যাব প্লিজ। ধন্যবাদ রাসেল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ নিসানাদকে, আসসালামু আলাইকুম। তো রাসেল ভাই, আমি রাজশাহী সোহাগ, আমি মিরপুর 1 থেকে এসেছি। তো আমি আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমার নিজের সাথে, এর আগেও আমি বলেছি রাসেল ভাই যে আমার নিজের সাথে এমন কিছু ঘটনা ঘটে যেগুলা আমি আপনাকে এর আগে বলেছিলাম। তো সেরকমই একটা ঘটনা। আমি এই ঘটনায় যাওয়ার আগে একটা ছোট্ট একটা ব্রিজের নাম বলবো। যে ব্রিজটা হচ্ছে সালেপুর ব্রিজ। মানে আমরা ঢাকা থেকে বের হওয়ার সময় আমিনবাজার নামের একটা জায়গা পড়ে, এই জায়গার পরে এই ব্রিজটার অবস্থান। ছোট্ট একটা ব্রিজ, কিন্তু এই ছোট্ট একটা ব্রিজ সম্বন্ধে যদি আমি একটু বলতে চাই তাহলে ব্রিজটার সম্বন্ধে এরকম হবে যে আমি অনেক ড্রাইভার বা অনেক পিক আপ ভ্যান ড্রাইভার এদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমার ঘটনার পরে আমি জিজ্ঞেস করেছিলাম যে অ্যাকচুয়ালি এই ব্রিজটার এখানে কি হয়। তো ওনারা এরকম ভাবে আমাকে বর্ণনা করেছিল যে মাঝে মাঝে অনেক রাত্রে যখন গাড়ি চালিয়ে নিয়ে আসে তখন অনেক ড্রাইভার দেখে যে ব্রিজটা 3টা মনে হয় 2টা মনে হয়। মানে এটা কি হ্যালুসিনেশন বা ভুল কিছু সেটা না, কারণ কিছুদিন আগেও অলমোস্ট আগস্টের হচ্ছে 20 বা 22 তারিখের দিকে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। একটা কার কার হচ্ছে প্রাইভেট কার, 3জন যাত্রী সহ ওই ব্রিজ থেকে নিচে পড়ে যায়। অলমোস্ট এখন অবধি কোনো মানুষ বা ওই কারটার কোনো হদিস পাওয়া যায় না। এখানে অনেকগুলো কোস্টার স্পিড বোট নিয়ে আসছিল, নৌবাহিনী থেকে লোক নিয়ে আসছিল। বাট এখানে এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে এই প্রাইভেট কারটা হারিয়ে গেল, কোথায় হারালো কেউ জানে না। আপনার সামনেই একদম। এটা মানে ঘটনাটা ঘটেছে কিছুদিন আগে, আচ্ছা, মানে এই অগস্টের হচ্ছে 20-22 তারিখের দিকে এই ঘটনাটা ঘটেছে। ওকে। 2 মাস আগে, 2-1.5 মাস আগে। সো আমার ঘটনা যেটা সেটা হচ্ছে এই ব্রিজের এখানেই। এটা হচ্ছে এপ্রিল এই 2019 ইয়েতে 2009 তে এপ্রিলে আমার এই ঘটনাটা ঘটে। তখন হচ্ছে সেদিনকে আমি যে কাজটা করেছিলাম, আমার ফ্রেন্ডের ওখানে গিয়েছিলাম। আমার ফ্রেন্ডের বাড়িটা ছিল হচ্ছে সাভার উপজেলার তেঁতুলঝরা ইউনিয়নে। তো আমি একটা কোনো একটা কাজে সেখানে গেছিলাম। দেন ওখানে কাজটা সারতে আমার রাত্রি হয়ে যায়। অ্যাজ লাইক 10:45 বেজে যায়। তো আমি আমার ফ্রেন্ডকে বললাম যে, "আমি রাত্রে তো থাকবো না, আমি চলে যাবো।" তখন আমার ফ্রেন্ড বলছে কি যে, "এটা তো ঠিক হলো না। কেমন হলো? তো 10:45 বাজতে তুমি এখন কিভাবে যাবা?" আমি বললাম, "সো হোয়াট?" যখন বাইরে বের হয়ে দেখছি ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা। তো আমি কোনোভাবে হেমায়েতপুর মানে বাজারে ওখানে চলে আসি। তেঁতুলঝাড়া ইউনিয়নের ওখান থেকে হেমায়েতপুর বাজারে চলে আসলাম। ওখানে আসতে, আসতে আমার মোটামুটি 10:15 বেজে যায়। তো 10:15 বেজে যাচ্ছে, এরপরে দেখছি আমি যেটা ছোট, ছোট যে চায়ের দোকানগুলা, যেহেতু রাত্রে বৃষ্টি হচ্ছে, চা চায়ের দোকানগুলা বন্ধ হয়ে গেছে। আর গুটি কয়েক কিছু লোক যেগুলো আছে রাস্তার পাশে হাঁটাহাঁটি করছে, এরাও আস্তে, আস্তে সবাই চলে যাচ্ছে। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, ওই হিমায়তপুরের যে ব্রিজ আছে ওভারব্রিজটা, এই ওভারব্রিজের নিচে দাঁড়িয়ে আছি। বাট কোনো লোকাল গাড়ি আসছে না। আমি অলমোস্ট খেয়াল করছি এখানে অনেক বড়, বড় গাড়িগুলা যেটা 900 কোচ এগুলো চলে যাচ্ছে, বাট লোকাল গাড়িগুলো একটাও আসছে না।
অলমোস্ট যখন হচ্ছে 11:30 বাজে, তখন দেখছি একটা রিক্সাওয়ালা হেমায়েত করে ওই দিক থেকে আসছে, মানে আমিনবাজারের দিকে যাচ্ছে। তো আমি রিক্সাওয়ালাকে ডাকলাম। রিক্সাওয়ালা যখন কাছে আসলো আমার, তখন আমি দেখছি যেটা, যে রিক্সাওয়ালার গোটা গায়ে মানে আ আমি এটা খেয়াল করেছি, বাট রিক্সাওয়ালাকে সেইভাবে খেয়াল করিনি। যে রিক্সাওয়ালার গোটা গায়ে আ প্লাস্টিক দিয়ে জড়ানো। আপনাকে একটা একটা কথা বলি রাসেল ভাই, যেটা হচ্ছে যে বৃষ্টি হলে যেরকম ভাবে জড়ানো থাকে এরকম কিছু। এরকম কিছু না, মানে বৃষ্টি হলে আমরা কি একটা প্লাস্টিক পরে নিলাম, প্লাস্টিকটা ফাঁকা থাকে না? পুড়ে প্লাস্টিকটা ফাঁকা থাকে, গায়ের সাথে টাচ করে না, এরকম একবারে ইজি থাকে। বাট ওই রিক্শাওয়ালার শরীরে প্লাস্টিকটা একেবারে জড়ানো, মনে হচ্ছে কেউ একজন জড়ায় দিয়েছে আচ্ছা। এরকম। তো আমি এটা কোনো কিছু মনে করিনি, যেহেতু বৃষ্টি হচ্ছে আমি রিক্সায় উঠে গেলাম। উঠে যেয়ে বললাম যে, "মামা আমি আমিনবাজারে যাবো।" উনি আমাকে বলল, শুধুমাত্র বলল কি যে, "উঠেন।" ব্যাস এটুকুই, আর কিছু না। পরে আমি রিক্সায় উঠার পরে যখন রিক্সা চলতে লাগছে, তখন আমি জিজ্ঞেস করলাম যে, "মামা কি ব্যাপার? তোমার গায়ে এভাবে মানে প্লাস্টিক গুলো জড়ানো কেন?" সে আমাকে কোনো উত্তর করলো না। রিক্সা চালিয়ে যাচ্ছে। আমি আস্তে, আস্তে যে ব্রিজের কথা বললাম একটু আগে, যে তালেপুর ব্রিজ, এই ব্রিজ থেকে মোটামুটি ৭০ গজ বা ৮০ গজ দূরে, তো ব্রিজ থেকে এত দূর ডিস্টেন্সে এসে রিক্সাওয়ালা আমাকে বলছে কি যে, "মামা আমি আর যাব না। আমার রিক্সায় চার্জ নেই।" আমি আশ্চর্য হয়ে গেলাম। তখন বাজে রাত্রি ১২টা। তখন ১২টা বাজে, আমি আশ্চর্য হয়ে গেছি। তখন আমি বলছি যে, "কি ব্যাপার মামা, আপনি এই কথা বলছেন কেন? না এখন আমি এই রাত্রে আমি কোথায় যাব আপনি বলতে পারেন? আমি কিভাবে যাব?" তখন বলছে, "আমি জানি না।" তখন বলছে, "তাহলে আমি ভাড়া দিব না। আমি আপনাকে যতটুকু এসছেন ততটুকু ভাড়া দেব।" সে কিচ্ছু বলল না, চুপচাপ। আমি যখন রিক্সা থেকে নেমেছি, আশ্চর্যের বিষয়টা যেটা, যে আমি রিক্সা থেকে নামার পরে ১ ধাপ, তারপরে ১ ধাপ দিয়েছি। মানে রিক্সা থেকে ১ পা দিয়েছি, পরের পাটা যখন ধাপ দিয়েছি, ধাপ দিয়ে পিছে তাকিয়ে দেখছি রিক্সাওয়ালা নাই। আমার চোখের সামনে থেকে রিক্সাওয়ালাটা ভ্যানিশ হয়ে গেল। আমি বুঝলাম না যে রিক্সাওয়ালাটা যদি রিক্সা ঘুরাতো, ঘুরে যদি বলতো যে আমি এখন হেঁটে, হেঁটে চলে যাব, তাও একটু সময় নিত। মানে আমি শুধুমাত্র পিছন ফিরে মানিব্যাগটা বের করে টাকা দিতে যাব, তখন দেখছি কোনো রিক্সা নাই, কেউ নাই। মানে রিক্সা একেবারে সহজেই নাই। সবকিছু নাই। এখন আমি কি করব? এখন আমার একটু ভীতি সঞ্চার হয়েছে যে আমি কি ব্যাপার, এখানে কি হলো আমার সাথে? পরে আমি মনে, মনে করছি যে যাই হোক, আমাকে এখন হাঁটা ধরতে হবে। রাত্রি ১২টা বাজে। অলমোস্ট ১২টা বেজে গেছে। দেন আমার কিছু করার নাই। আমাকে এখন যেতেই হবে। আমি হাঁটা শুরু করেছি ওই ব্রিজের দিকে। ব্রিজের থেকে যখন মোটামুটি ৫০ গজ দূরে কাছাকাছি চলে এসেছি, ৫০ গজের ভেতরে চলে এসেছি, তখন আমি যে জিনিসটা দেখলাম যে ব্রিজের উপরে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। এখন এখানে যে ফ্ল্যাশিং হচ্ছে বা রাত্রে যে গাড়ি যাচ্ছে, এটা আমার খেয়াল নাই। যে গাড়ি যাচ্ছে কিন্তু ফ্ল্যাশিং যে হচ্ছে, আকাশে যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ আমি দেখতে পাচ্ছি যে ওখানে ৩ জন লোক দাঁড়িয়ে আছে। তো স্বভাবতই ওখানে যেহেতু ইন্ডাস্ট্রিয়াল বেশ কিছু জায়গা আছে, ওখানে আমি আ লোককে আশা করতেই পারি। আমি মনে, মনে করছি যে যেহেতু লোক দাঁড়িয়ে আছে, আমি তাহলে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার সময়তে মোটামুটি যখন আরেকটু কাছে গেছি, তখন দেখছি যে জিনিসটা দেখছি সেই জিনিসটা মানে আমার এতটা মানে আশা করিনি আমি। যে ওই ব্রিজের নিচ থেকে আরো কিছু মানুষ উঠে আসছে। সেটা হচ্ছে মানুষের মতো না। জীব-জানোয়াররা যেভাবে হাঁচর-পাঁচর করতে, করতে উপর থেকে উঠে আসে, ঠিক একইভাবে ওইভাবে উঠে আসছে। উঠে এসে প্রায় ১০-১২ জন লোক ওই জায়গায় দাঁড়িয়ে গেল। ১০-১২ জন লোক যখন দাঁড়িয়ে গেল, তখন আমি ওই যে ফ্ল্যাশিং হচ্ছে, এই ফ্ল্যাশিং এ দেখলাম যে প্রত্যেকজনার গায়ে একইভাবে প্লাস্টিক জড়ানো। কিন্তু তাদের চেহারাটা আমি দূর থেকে বুঝতে পারছি না। এখন কিছুক্ষণ পরে দেখতে দিই তারা মুভ করা শুরু করেছে আমার দিকে। যখন মুভ করা শুরু করেছে, তখন আমি ২ কদম পিছিয়ে সরেছি। মানে যখন মুভ করা শুরু হয়েছে, তখনই আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমার সাথে এবার অন্য কিছু একটা ঘটতে যাচ্ছে। আসলে এই সময়টাতে যদি মানে একটা কথা বলি রাসূল ভাই, যেটা যে মানুষ ভয় পেলে যদি দিশেহারা হয়ে যায়, তখনই মানুষকে মানে অনেকভাবে অ্যাটাক করার চেষ্টা করে। তো আল্লাহর রহমতে যে জিনিসটা আমি করেছি যে আমি শুধুমাত্র ২ টা কদম পিছিয়ে সরেছি। সরার পরে একটা বড় করে বৃত্ত দিয়েছি। আয়াতুল কুরসি পড়ছিলাম। আয়াতুল কুরসি পড়তে, পড়তে একটা বড় করে বৃত্ত দিয়েছি। বৃত্ত দেওয়ার পরে ওর ভেতরে আরো একটা বৃত্ত দিয়েছি। বৃত্ত দিয়ে সেই বৃত্তের ভিতরে আমি দাঁড়িয়ে আছি। আর যেহেতু বৃষ্টি পড়ছে, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, আমি আয়াতুল কুরসি পড়ছি আর ওই বৃষ্টির পানি ধরে আমার মুখে দিচ্ছি
আর পানিগুলা ধরে আছি যে যদি কিছু হয় তাহলে আমি পানিগুলা থিতাবো। যেই যেটা বললেন একটু আগে রাসেল ভাই যে ইঁদুরের মাটিগুলা থিতাচ্ছিল, ঠিক মানে এরকমই কিছুটা যে আমি পানিগুলা থিতাবো। যেহেতু আমার হাতে পানি জমছে, বৃষ্টির ঝিপঝিপ করে পানি জমছে, এই পানিটা আমি থিতাবো। দেন আমি যে জিনিসটা দেখছি যে ওরা একেবারে আমার কাছে চলে এসেছে, বাট প্রথম যে সার্কেলটা আমি দিয়েছি এই সার্কেলটা তারা পার করতে পারছে না, পার করছে না, বা তারা এক এক তারা চারিদিকে ঘিরে আছে আমাকে। আর আমি যে জিনিসটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে তাদের এক একজনের মুভমেন্টটা এক এক রকম। কেউ আমার দিকে এক পলকে তাকিয়ে আছে, কেউ খুব আর্তনাদ করছে, কেউ হাঁটছে, খুব জোরে জোরে হাঁটছে, কেউ কান্না করছে, আর কেউ আবার খুব অ্যাগ্রেসিভ, মানে আমাকে যদি পায় তার একেবারে ছিঁড়ে কুড়ে খেয়ে ফেলি এরকম। আমি সবগুলো আমার সামনে দেখছি, একেবারে, মানে ইন ফ্রন্ট অফ মাই আইস একেবারে এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে। আমি বুঝতে পারছি না যে আমি কি দেখছি এগুলা। এরপরে যখন আমি মানে পানিটা নিয়ে আছি, যখন রাত্রি ২:৩০ বাজে বা একেবারে ২:২০ ২:৩০ বাজে, তখন আমার পিছন থেকে একটা মানে পিক আপ থেমে আমার গায়ে ওই পিক আপ ভ্যানের ড্রাইভার উনি নেমে এসে আমাকে আমার গায়ে হাত দিয়ে বলে, ভাই। প্রথমবার যখন বলে আমার কোনো সেন্স নাই, পরের বার যখন একটু জোরে করে ধাক্কা দেয় তখন আমি চমকে উঠি। একেবারে মনে হচ্ছে যে আমার ভেতরে আমার হার্টবিটটা মনে হচ্ছে বন্ধ হয়েছিল, উনি ফোর্স করার সাথে সাথে আমার হার্টবিটটা চলে এসছে এইরকম। আচ্ছা। দেন আমি ওনাকে বলছি, উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভাই আপনি এত রাত্রে এখানে কি করছেন, আর আপনি বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছেন কিসের জন্য, হুম। বৃষ্টির মধ্যে কেন দাঁড়িয়ে আছেন? আমি তখন ওনাকে বললাম যে কেন ভাই, আপনি কি আমার সামনে কাউকে দেখেননি? তখন উনি আমাকে বলছে যে না। যখন তিনি আমাকে বললেন যে না, তখন উনাকে আমি আর কিছু বলিনি। তখন আমি বলছি, উনি আমাকে জিজ্ঞেস করলো যে আপনি কোথায় যাবেন? তখন তো আমি মিরপুর একে যাব। আনফরচুনেটলি ওই লোকটাও মিরপুর একেই যাবে। তখন আমাকে বলল যে আপনি আমার গাড়িতে একটু বসেন, আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি। একটা জিনিস কি রাসেল ভাই, আপনি মাঝে মাঝে যে কথাটা বলেন যে বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার, জি। যে কথাটা বলেন, অ্যাকচুয়ালি যারা ভুক্তভোগী ভিকটিম যারা, তারা তারা জানে যে অ্যাকচুয়ালি জিনিসটা কি হয়। আর ওই যে লোকটা আমাকে নিয়ে এসে ১ নম্বরে নামিয়ে দিল, আর যে লোকটা আমাকে রিক্সায় করে নিয়ে আসছিল, এই দুটার মধ্যে পার্থক্য তো এখন একেবারে পরিষ্কার যে একজন আমার ভালো করার জন্য চেষ্টা করেছে, একজন আমার খারাপ করার চেষ্টা করেছে। আমি এর আগে বলেছিলাম, আপনার মনে আছে যে আমার একটা হুজুর, রাজশাহীতে আমার যে হুজুর আছেন উনি আমাকে বলেছিল যে সোহাগ, তুমি যেখানেই জানো কেন কোনো একটা কিছু বা কোনো একটা শক্তি তোমাকে আয়ত্ত করার চেষ্টা করে বাট পারে না। এরকমও যদি কিছু হয় তারপরেও সেই দিনও হয়তো রাত্রে, বাট দে আর ট্রাইং, আমাকে আয়ত্ত করার চেষ্টা করেছে বাট পারেনি। আসলে আমি যে জিনিসটা বলতে চাই যে যারা এই জিনিসগুলা দেখে, সামনাসামনি দেখে, জি। তাদেরকে অনেকেই কিন্তু হেয় প্রতিপন্ন করে যে মিথ্যা কথা, বানানো কথা। কিন্তু একজন মানুষ কতটা বানাতে পারে? লিসেনারদের কাছে প্রশ্ন যে একজন মানুষ কতটা বানাতে পারে? ঠিক আছে? এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের যে রেডিও পূর্তির যে ভূত এফএম এর যে পেজটা রয়েছে সেই পেজে অনেকেই লিখছেন আপনারা, এবং আপনারা লিখছেন এমডি আলামিন হুসাইন আমাদের লিখেছেন রাসূল ভাই, আচ্ছা, তিনি লিখেছেন যে আচ্ছা তিনি আমাদের সাথে সবসময় আছেন তিনি জানিয়েছেন, এবং তিনি রেডিও এবং ভূত এফএম তিনি রেগুলার শোনেন এবং কমেন্ট সবসময় পড়া হয় না, এই সমস্ত বিষয় তিনি লিখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। এমডি হাসিবুর রহমান আমাদের সাথে আছেন এবং সপ্তাহে তিনি প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকেন সেটাই জানিয়েছেন আমাদেরকে, এবং বরিশাল থেকে তিনি আমাদেরকে লিখছেন। রকিবুল ইসলাম আমাদের সাথে লিখেছেন লাভ ইউ ভূত এফএম। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি দুর্জয় গুপ্ত চট্টগ্রাম থেকে শুনছেন। এমডি আব্দুল করিম হৃদয় আমাদের সঙ্গে আছেন, এবং ভর্তি পরীক্ষার আচ্ছা তিনি একটা ঘটনা এখানে লিখে পাঠিয়েছেন, এখানে না লিখে পাঠানোটাই বেটার। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরাফাত আল হাফেন, এবং আমাদের সঙ্গে আছেন ইমরান খান জে ইউ, এবং তিনি ২০১৪ সাল থেকে শুনছেন ভূত এফএম। বাপ্তি বিশ্বাস আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন এমডি সুজন খান, ইমতিয়াজ নিশাত আমাদের সাথে আছেন,
নাহিদ বয়েস আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও SRZ তন্ময় এবং খুলনা খালিশপুর থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি FN ফিদুজ্জামান স্বাধীন রাজশাহী চারঘাট থেকে তিনি শুনছেন। নাইম ইসলাম নাইম আমাদের সঙ্গে আছেন নারায়ণগঞ্জ থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন HN নাইম হুসাইন, এছাড়াও আফনান হুসাইন শাকিল আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের সাথে শুনছেন। সুস্মিতা বসু আমাদের সঙ্গে আছেন, GM তালাল আমাদের সাথে আছেন, তানবীর বিন ওয়াসিফ আমাদের সঙ্গে আছেন, আব্রাহাম খান শফি আছেন আমাদের সঙ্গে, ফয়সাল আহমেদ শৈশব আমাদের সঙ্গে আছেন, খান রিজভি ইমরান আমাদের সঙ্গে আছেন, তাসনিম জিনিয়া আমাদের সাথে আছেন, উম্মে সুমাইয়া জাহান লুসি আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাকিব হোসেন, এছাড়াও আছেন TR জিসান আহমেদ হাবিব আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি, আহমেদ রাব্বি এবং NB দুলন আমাদের সঙ্গে আছেন। আমাদের সাথে আছেন মাশরুত আবেদ আমাদের সাথে আছেন, অজানা স্বপ্নে অচেনা আমি, ARI শাহ আমাদের সাথে আছেন, সোহাগ বাবু আছেন আমাদের সঙ্গে, MD তাওয়াল বিন আনোয়ার আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি দেলোয়ার JR জাহিদ হাসান সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন। আমাদের রেডিও ফুর্তির যে পেজ সেখানে আপনারা অনেকে আছেন এবং দেখতে পাচ্ছি MD মাহিন যেমন আমাদের নাটক থেকে শুনছেন, হাসিব মৃধা আমাদেরকে শুনছেন, আমাদের সঙ্গে আরো অনেকেই এরকম আছেন এবং আমাদের দুটো পেজ www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.raffle এই দুটো পেজে এসে আপনিও অংশগ্রহণ করতে পারেন, আপনিও জানাতে পারেন আপনার কথা এবং আশা করছি যে আপনাদের সবাইকে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আমাদের যারা ঘটনা পাঠাতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটা মনে রাখবেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm, which is BHWTFM@radioForti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। চলে যাচ্ছি আবারও আফনান ভাইয়ের কাছে এবং তার যে দ্বিতীয় ঘটনাটি সেটা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন। আসসালামু আলাইকুম লিসেনার। ওকে ভাই, এই ঘটনাটি বেশ ছোট, মানে একদম বেশ ছোট। একদম ছোট ঘটনা। জি। তো বেসিক্যালি এই ঘটনাটি আসলে আমার বলার কথা ছিল না। আপনার সঙ্গে একজনের আশা হ্যাঁ, হ্যাঁ। ছিল। খুলনা থেকে যে সাধারণত যে স্টোরিগুলো যারা আমাকে সাধারণত দেয়, ওদেরই একজন আসার কথা ছিল, কোনো কারণে আসতে পারে নাই। ওর রিকোয়েস্টে ওই ঘটনাটি আজকে আমি আমার সেকেন্ড স্টোরি হিসেবে বলবো। যে স্টোরিটা ছোট, স্টোরিটা একটা লাশের ঘটনা। জি। ঘটনাটির সময় ছিল রাসেল ভাই 2004 সালের দিকে। জি। খুলনার দাকোপ উপজেলার বৈটাঘাটা গ্রামের ঘটনা এটা। জি। তো একজন ভ্যান চালকের সাথে ঘটনাটি ঘটে। ঘটনার কিছু অংশ রাসেল ভাই একটু কমন, আমি আগে থেকে বলে দিলাম। সাধারণত বিষয়টা একটু কমন, এই জন্য বলছিলেন যে এই ঘটনাটা একটু কমন আর কি। সাধারণত আমি একটু অ্যাভয়েড করে যাই কমন বিষয়গুলো, তারপর আজকে বলছি আর কি। আশা করি বিস্তারিত ভালো লাগবে আর কি। তো ঘটনাটি তার সঙ্গে ঘটেছিল একজন ভ্যান চালক। উনি শুধু যে ভ্যানে বিভিন্ন মাল-টাল টানতেন তা না। অনেক সময় দেখা যেত যে অসুস্থ রোগী, এমনকি যদি কখনো পুলিশ খবর দিত, বিভিন্ন লাশও উনি ওনার ভ্যানে নিয়ে আসতেন আর কি। বিভিন্ন গ্রামে উনি পৌঁছে দিতেন। তো 2004 সালে একটা পুরুষ মানুষ, উনি বিষ খেয়ে আত্মহত্যা করেছিলেন। তো তার লাশটি খুলনা সদর যে হসপিটাল, সেই সদর হসপিটালে পোস্টমর্টেম বা আনুষঙ্গিক কাজটা শেষ করতে করতে বেশ রাত হয়ে যায়। তো উনি খুব সাহসী লোক ছিলেন এবং অত্র এলাকায় ওনার বেশ সুনাম ছিল, খুব ইয়াং ম্যান ছিলেন আর কি। তো যার কারণে লাশ পুলিশ পরিবারকে বুঝিয়ে দেন। তো পরিবার বলেন যে আমরা অন্য একটা ভ্যানে চলে আসতেছি, তুমি লাশটা নিয়ে চলে আসছো তাড়াতাড়ি। তো উনি বলেন যে আমার সাথে অন্য কোনো লোকের প্রয়োজন নাই, আপনারা নিশ্চিন্ত মনে বাসায় চলে যান, আমি লাশ নিয়ে চলে আসছি। তো সবাই বিশ্বাস করে তারা আগে আগে বাসায় চলে যান, লাশের অপেক্ষা করছিলেন বাড়িতে গিয়ে। তো উনি একাই লাশ নিয়ে আসছিলেন। তো কোনো কারণে ওনার প্রতিমধ্যে ওনার ভ্যানটা আবার একটু খারাপ হয়ে যায়, যার কারণে ও সেটা আবার মেরামত করে আবার ফিরতে ফিরতে আর একটু দেরি, ঘন্টাখানেক দেরি হয়ে যায় আর কি। বেশ লেট হয়ে যায়। বেশ লেট হয়ে যায়। এটা আসলে অনাকাঙ্ক্ষিত ছিল যে এটা হবে। এমনিতেই টায়ার পাংচার হয়ে যায়, এগুলো ঠিকঠাক করতে। আবার সন্ধ্যার পরে একটু গ্রাম অঞ্চল, মেকারও পাওয়া যাচ্ছিল না, এই জন্য একটু দেরি হয়ে যায় আর কি। তো উনি যখন ফিরছিলেন লাশ নিয়ে, তো ওই বৈটাঘাটা গ্রামের মানে মাঝখান দিয়ে চলে গেছে, একটু খুব ভালো রাস্তা আর কি, পাকা রাস্তা। তো একটা জায়গায় একটা ব্রিজ রয়েছে। তো
তো ব্রিজে ওঠার সময় বেশ মানে একটু উঁচু হয়ে ব্রিজে উঠতে হবে এবং নামার সময় আবার বেশ ঢালু। তো উনি ব্রিজটা যখন উঠবেন তখন উনি ভ্যানের সিট থেকে নেমে হাত ধরে টেনে টেনে ব্রিজের উপরে ওঠানোর চেষ্টা করেন। হঠাৎ দেখলেন যে কি ব্যাপার, ভ্যানটা আটকে গেল কেন? তো পিছন দিকে তাকিয়ে দেখে মোটামুটি ৬-৭ বছরের একটা ছোট্ট মেয়ে, ফ্রক পরা একটা মেয়ে, সে মানে চুল এলোমেলো, সে ২ হাত ধরে ভ্যানটা টেনে ধরে রাখছে, মানে সে উঠতে দেবে না। তো উনি মনে করেছেন যে আশেপাশের মানে ওটা কিন্তু একদম মানে জনমানবহীন এলাকা ছিল না রাসেল ভাই, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি চিন্তা করেছেন হয়তো আশেপাশের বাড়ির কোনো দুষ্টু মেয়ে সে এসে ওই ভ্যানটা টেনে ধরেছে। আচ্ছা। তো উনি খুব বকাঝকা করেন, এই এত রাস্তে কি করো, যাও চলে যাও, এরকম বলে দেখেন সেই মেয়েটা ছেড়ে যায়, আবার দৌড়ে চলে গেল। তো উনি চিন্তা করেন যাক আপদ বিদায় হয়েছিল। তখন উনি স্বাভাবিকভাবেই ভ্যানটা ব্রিজে উঠিয়ে আবার ভ্যানে উঠে যখন নামা শুরু করেন বেশ দ্রুত গতিতেই ভ্যানটা নামছিল। তো হঠাৎ করে উনি চিন্তা করলেন কি ব্যাপার, ভ্যানে একটু ভার বেশি মনে হচ্ছে আগের থেকে। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটা ভ্যানের পিছনে মানে বসে আছে এবং পা দুলিয়ে বেশ মানে আয়েশ করে বসে আছে। তো উনি ওই ভ্যান দ্রুত গতিতে যাচ্ছিল, উনি ভ্যানটা একটু গতি কমিয়ে দিয়ে ব্রেক করে সাইডে নিয়ে এসে তখন বলেন, এই তুমি এখানে কি চাও, কি করো? তো ওই মেয়েটা কিছুই বলে না, শুধু হাসে আর কিছু বলে না। তো উনি বেশ আরো বকাঝকা করলেন যে যাও চলে যাও। তো তাও যায় না। শেষ পর্যন্ত উনি মানে এতটাই বিরক্ত হন যে উনি ভ্যানটা রেখে রাস্তার পাশে গিয়ে একটা লাঠি ভাঙেন, একটা মানে গাছ ভেঙে একটা লাঠি তৈরি করে ওকে তাড়া করেন। বেশ দেখে যায় মেয়েটা আবার চলে গেল, ওই লাঠি মানে তাড়া খেয়ে চলে গেল। তো উনি আবার ভ্যান চালানো শুরু করেন। তো এখন রাসেল ভাই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে, সেটা হচ্ছে উনি হঠাৎ করে কি মনে হচ্ছে পিছনে একটু নড়াচড়ার শব্দ। তো পিছন দিকে তাকিয়ে দেখেন ওই মেয়েটি ওনার ঠিক পিছনে বসে আছে এবং সাধারণত ভ্যানে একদম ড্রাইভারের দুপাশে কিন্তু আমরা বসার জায়গা আছে ভ্যানের। ভ্যান কিন্তু রাসেল ভাই রানিং চলা অবস্থায় কিন্তু কখনো ড্রাইভারের ওই পাশে ওটা বসা যায় না, থামার পরে তারপর উঠে বসতে হয় ধীরে সুস্থে। দেখে ওই মেয়েটি ওনার ঠিক পিছনে ওইভাবে বসে আছে। তো উনি এইবার রাসেল ভাই খুব ভয় পান। প্রথম দিকে উনি দুই সময় কখনোই মনে হয় নাই যে এটা অন্য কিছু হতে পারে। এখন উনি ভয় পান যে কি ব্যাপার, এরকম তো আসলে বসার কথা না, এটা নিশ্চয়ই অন্য কিছু। তো উনি দ্রুত ভ্যান থামিয়ে লাফ দিয়ে ভ্যান থেকে নেমে যান। নেমে যাওয়ার পরে তখন উনি তারপর একটু মনে সাহস সঞ্চয় করে বলতে থাকেন, এই তুমি কে, বলো। সে কিছুই বলে না। তারপর উনি আবার একটু মনে সাহস করে আয়তুল কুরসি পড়ে ওই মেয়েটাকে আবার তাড়া করা শুরু করেন। রাসেল ভাই উনি দেখছিলেন যে মেয়েটা আবার দৌড়ে সে ব্রিজের উপর উঠে গেল এবং ব্রিজের উপরে উঠে যাওয়ার পরে ব্রিজের দুই পাশটা সাধারণত রাসেল ভাই একটু উঁচু থাকে। তো ওই মেয়েটা নিচ দিয়ে তো পানি প্রবাহিত হচ্ছিল, মেয়েটা ওই উঁচু জায়গায় গেল এবং সুন্দর করে ওই পাশ থেকে সে ব্রিজের নিচের দিকে নেমে গেল। ঠিক যেমন রাসেল ভাই এমন যে বিল্ডিং এর ছাদ যেখানে শেষ হয়ে গেছে সেখান থেকে কেউ একজন হেঁটে আবার নিচে নেমে গেছে, ঠিক যেমন টিকটিকি বা মাকড়সা যেভাবে নেমে যায়। এবং দেখে কি ওই মেয়েটা ওই ব্রিজের পাশ থেকে নেমে ব্রিজের নিচ দিয়ে হেঁটে মানে স্পাইডারম্যানের মতো মানে মাথা নিচে দিয়ে হেঁটে আবার ওই পাশ দিয়ে উঠছে, মানে মনে হয় বৃত্তাকারে ব্রিজটাকে প্রদক্ষিণ করছে, এরকম কয়েকবার করছে। তখন আসলে উনি এতটা ভয় পান বলছেন উনি এইবার খুব সাংঘাতিক কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। তো যেহেতু রাসেল ভাই প্রথমে বললাম জায়গাটা কিন্তু একদম জনমানব শূন্য ছিল না, আশেপাশে ঘরবাড়ি ছিল। তো উনি ওখানে ভ্যানটা রেখে দ্রুত বিভিন্ন বাড়ির যেদিকে আছে ঘরবাড়ি ওদিকে চলে যান। ওদিকে গিয়ে লোকজনের ডাকাডাকি করেন, কিছু লোককে বলেন যে এই সমস্যা, আপনারা একটু সাথে আসেন, আমার সাথে একটা লাশ আছে, আপনাদেরই গ্রামের লোক আর একটু সামনে বাড়ি। তখন ওরা সেই বাড়ির যারা আছে চিনতে পারেন যে হ্যাঁ ওই বাড়িতে একজন লোক মারা গেছে, ও তার লাশ, আচ্ছা চলো যাই। তো ওনারাও আসেন, এসে দেখে রাসেল কোনো ভ্যান বা লাশ কোনোটাই পাওয়া যাচ্ছে না। তো খুঁজতে খুঁজতে দেখা যাচ্ছে একটু পিছন দিকে ব্রিজের পাশে ওনার ভ্যান এবং লাশটা পড়ে আছে। তো লাশটা সবাই মিলে ভ্যান এবং লাশটা টেনে তুলেন উপরে। তো টেনে তোলার পরে আসলে ভাই খেয়াল করেন যে এই লাশের হাত, তারপর পায়ের কাছে এবং ঘাড়ের কাছে একটা মাংস খুবলে কেউ যেন উঠিয়ে নিয়েছে। তো সবাই বললো হয়তো বা এখানে শিয়াল বা কুকুর বা এই কাজটা করেছে, ভাই এতটুকুই বললেন। কিন্তু রাসেল ভাই মনে হচ্ছিল যে ঠিক মানে চাকু দিয়ে কেটে নিলে যেমন হয়, মানে অন্য জায়গায় অন্য শিয়াল বা অন্য কিছু কামড় দিলে তো আঁচড়ের দাগটা এরকম কিছু থাকে, ওরকম মনে হচ্ছে চাকু দিয়ে খুব সুন্দর ভাবে এটা কেটে নিয়ে গেছে, মানে মসৃণ ভাবে কেটে নিয়ে গেছে। তো এরপরে রাসেল ভাই উনি লাশ নিয়ে যান পরিবারের কাছে, যে সব ঘটনা বলেন, তার এই ধরনের দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবার লোক যাক ভাই সমস্যা নেই, আপনি বেঁচে ফিরছেন,
এটাই শুক্রিয়া, তারাও বিষয়টা স্বাভাবিকভাবেই নেন আর কি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ঘটনাটি কালেক্ট করার জন্য সৈকত, তারপরে রূপম আমাকে খুব হেল্প করেছে। ঘটনাটি আরো মাঝে ভুলে গেছিলাম আর কি, পরে আবার আমি ওদের কাছ থেকে শুনে নিয়েছি। ওদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি দেওয়ার জন্য। এই ছিল রাসেল ভাই আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু আরেকবার বলতে হবে, তার আগে আমি একটু কিছু মেসেজ পড়ে নেব এখান থেকে। আমাদের মুসরান সিদ্দিকী আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এস আর রাজ, মইনুর সাগর আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আদিব আহমেদ ফারহান, এছাড়াও আমাদের সাথে আছেন বাড়ি, এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শাবাবা মনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দেখতে পাচ্ছি আহমেদ হুসাইন বাইজিদ আছেন আমাদের সঙ্গে। এছাড়াও এমডি রাগিব হুসাইন পিকে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। মাইন্ড গেমার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আশা করছি যে তার যে শোনানো ঘটনাটা, সেই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। আপনার নামটা প্লিজ একটু বলতেন, কোথা থেকে এসছেন, তারপরে আপনার ঘটনায় যাব। ধন্যবাদ রাসেল ভাই, ধন্যবাদ লিসমানদেরকে আবারও আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমি সোহাগ, রাজশাহী সোহাগ, মিরপুর থেকে এসেছি। তো রাসেল ভাই, আমি যে ঘটনাটা বলবো এটাও খুব রিসেন্ট একটা ঘটনা। এটা হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাসের ঘটনা। তো কোনো একটা কারণে আমি রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পরে একটু ছুটিতে ছিলাম। রাজশাহীতে যাওয়ার পরে ওখান থেকে আমার কয়েকজন ফ্রেন্ড মিলে আমরা হচ্ছে কি যে নদীতে যাই, মানে পদ্মা নদী। সম্ভবত আমি বলে রাখি যে আমাদের রাজশাহীর পাশ দিয়ে পদ্মা নদী বয়ে গেছে। আর পদ্মা নদীর ওই পাশে আমাদের বাংলাদেশের মধ্যে কিছু গ্রাম আছে, 2-3টা গ্রাম আছে, যে গ্রামগুলো পার হলে তারপরে আমরা মানে ইন্ডিয়ান বর্ডার পাই। তো আমার যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে ওই গ্রাম কেন্দ্রিক। ওই গ্রাম কেন্দ্রিক বলতে যে ওই গ্রামে এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন, আজও পর্যন্ত। কারণ কিছু ক্ষেত্রে দেখা যায় যে কয়েকটা পোল দিয়ে কিছু ঘরে এখন পর্যন্ত বিদ্যুৎ গেছে, বাট এখনো ওগুলোতে এখনো ফুলভাবে বিদ্যুৎ যায়নি। আর সেখানে ব্যবহার হয় ওই সোলার সিস্টেমের যে লাইটের ব্যবস্থা, সোলার, এই সোলার মাধ্যম দিয়েই তারা বিদ্যুতের চাহিদাটা পূরণ করে। তো আমি যে ঘটনাটা বলবো, ওখানে একজন জেলে, ওনার নাম ছিল হচ্ছে রশিদ মিয়া নামের একজন জেলে। জি। তো উনি ওনার ভাতিজাকে নিয়ে প্রত্যেকদিন মাছ মারতে যেত। তো বলে রাখি যে ফাল্গুন চৈত্র মাসের দিকে যখন নদী শুকিয়ে যায়, তখন নদীর মাঝখানে কিন্তু অনেক বড় চর পড়ে। আমাদের রাজশাহীতে দেখা যায় যে মনে হয় যে নদীর মাঝখানে একটা গ্রাম জেগে গেছে, এরকম অনেক মানে ফসল টসল চাষ হয়। এই কারণে দেখা যায় যে ঘর বাড়ি তৈরি করে ফেলে অনেকেই ফসল পাহারা দেওয়ার জন্য, এরকম। তো সেই চরগুলোর মধ্যে মানে কিছু সাইডে দেখা যায় যে অনেক বড় ভাবে পানি জমে থাকে। মানে চরগুলো, ওই পানিগুলো আর নদীতে যেতে পারে না। যখন নদী শুকিয়ে যায় তখন ওই পানিগুলো ওখানেই থেকে যায়। তো এই জায়গাগুলোকে বলে হচ্ছে, তাদের ভাষায় যেটা আমি বলছি, যে এই জায়গাগুলোকে বলে দামু। দামু হিসেবেই খ্যাত। তো এই দামুতে অনেক পানি থাকে। আর এই দামুটা যেটা হচ্ছে কি যে নদী যখন শুকিয়ে যায় তখন এই দামুতে অনেক মাছ আটকে যায়। তো ওনারা যেহেতু যেই নদীটা শুকিয়ে গেছে, এটা তো খুব ছোট হয়ে আসে। তো এখানে তারা মাছ মারে, এমনকি তারা ওই দামুতে যেও না মাছ মারে। তো চাচা ভাতিজা দুইজন একসাথে যায় মাছ মারতে। তো এটা একেবারে অলমোস্ট শোনা আমার কাছে, যে রশিদ সাহেব নিজেই আমাকে বলেছে, উনি বৃদ্ধ মানুষ এখন, উনি আমাকে বলেছে। তো এই মাছ মারার সময় প্রত্যেকদিন যেহেতু মাছ ধরতে যায় তারা, একদিনকে কি হয়েছে যে রশিদ মিয়ার যে ভাতিজাটা, উনি অনেক রাত্রে উঠে একাই চলে গেছে বলতে কি যে সে প্রত্যেকদিন দেখে যে রেগুলারলি যেভাবে মাছ মারে সেভাবেই মাছ মারতে সে আগ্রহ প্রকাশ করেছে আর চলে গেছে সাথে সাথে। এখন বিষয়টা হচ্ছে যে উনার চাচা ওনাকে আগেও বলেছিল যে মাছ মারতে গেলে তুমি একা যেও না। তো উনি প্রত্যেকদিন যেহেতু দেখে যে কোনো বিপদ টিপদ কিছু তো হয় না, মাছ মারতে গেলে সমস্যা কি, আমি যদি একা যাই তাহলে সমস্যা কি, চলে গিয়েছে। একদিনকে রাত্রে, অনেক রাত্রে উঠে চুপ করে কাউকে না বলে সে মাছ মারতে চলে গেছে। তো আমাদের এলাকায় যে জিনিসটা হয় যে বাঁশ দুই ভাগে ওয়াইয়ের মুখে করে বেঁধে, ওর মধ্যে নেট বেঁধে, ওই নেটটা নিয়ে ঘাড়ে করে নিয়ে, আর
মাছ রাখার জন্য যেটা আমাদের গ্রাম্য ভাষায় বলে খলই যেটাকে বলে, বেতের তৈরি হয় এটা। এই জিনিসটা নিয়ে সে চলে গেছে। উনি ওই নৌকা নিয়ে, আর নৌকায় জাল আছে, জাল নিয়ে চলে গেছে। এবার সে নৌকা থেকে জাল ফেলতে ফেলতে নৌকা নদী পার করে ফেলেছে। নৌকাটা নদীর এপাশে রেখে সে এবার বলছে কি আমি দামুতে যাব, দামুতে যেয়ে মাছ ধরা শুরু করব। ঠিক আছে, ওকে প্রায় সে দামুর দিকে হাঁটছিল। হাঁটতে হাঁটতে সে খেয়াল করছে যে আমি একটা কথা বলে রাখি যে বালুর মধ্যে যদি আমরা হাঁটি তাহলে আমাদের পাটা কিন্তু পিছনের দিকে একটু স্লিপ করে, বালুর মধ্যে টেনে নেয় পিছন থেকে। কিন্তু যেই ঘটনাটা ঘটছে ওনার সাথে, যে উনি যে ধাপটা দিচ্ছে ওই ধাপটা পিছে যাচ্ছে না, ধাপটা কিছু সেকেন্ডের জন্য সামনে চলে যাচ্ছে, আবার কয়েক সেকেন্ড বন্ধ থাকার পরে আবার স্বাভাবিক ধাপ, আবার কয়েক সেকেন্ড পর পর এই জিনিসটা যে একটা করে ধাপ, একটা বা দুইটা ধাপ যখন এই সেকেন্ডের মধ্যে পড়ছে এই ধাপগুলো সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সো উনি চিন্তা করছে যে আমি এই ঘটনা ঘটছে কেন। সে মনে করেছে বাতাস হচ্ছে আর ঘুটঘুটে অন্ধকার, তার হাতে লাইট আছে, এটা মনে করছে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছুই না। সে দামুর কাছে একবার যখন কাছাকাছি চলে গেছে, কাছাকাছি যাওয়ার পরে সে পায়ের এক কবজি অব্দি পানিতে নেমে গেছে। নামার পরে সে খেয়াল করছে যে তার 2-3 সেকেন্ডের জন্য যেটা হচ্ছে যে পায়ের কাছে এক কবজি পানি, কিন্তু অনেকখানি পানি, ঠিক আছে, যেটা বলছিলাম যে এক কবজি পানি পর্যন্ত নেমে যাওয়ার পরে দেখছে কি 2-3 সেকেন্ডের জন্য ওই পানিগুলা তার পা থেকে দূরে চলে যাচ্ছে। ঠিক 2-1 সেকেন্ডের মধ্যে আবার পানিগুলো চলে যাচ্ছে। তখন সে ভাবছে যে এত তো বাতাস হচ্ছে না যে পানিগুলো এত দূরে চলে যাচ্ছে আর আবার চলে আসছে। তখন সে মনে মনে একটু ভীত সন্দিগ্ধ হচ্ছে যে কি ব্যাপার, কি হচ্ছে। এরপরে সে যখন পায়ের দিকে লাইট মারে তখন এবার দেখছি কি যে সে যেখানে দাঁড়িয়ে আছে ঠিক 2-3 সেকেন্ড পর পর সে নিজেই মুভ করছে, মানে যে বালুর উপরে দাঁড়িয়ে আছে সে নিজেই মুভ করছে। এবার মানে তাকে টেনে নিয়ে যাচ্ছে, যেটাকে বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলা হয় যে টেনে নিয়ে যাচ্ছে। আবার কি হচ্ছে যে 2-3 সেকেন্ড পর থেমে যাচ্ছে, আবার 2-3 সেকেন্ড পর আবার একটু যাচ্ছে। এইভাবে যেহেতু চরের মধ্যে অনেক ঘুটঘুটে অন্ধকার থাকে আর ওখানে তো দামু, অন্ধকার, চারিদিকে অন্ধকার, তখন সে চারিদিকে এবার লাইট দেওয়া শুরু করছে। লাইট দিতে দিতে যখন দামুর মাঝখানে লাইট দিয়েছে, অ্যাকচুয়ালি ভাই এটা শোনার পর আমার বউ হচ্ছিল কি এখনো হচ্ছে। তো যখন লাইট দিয়েছে তখন দেখছে এই যে পানির উপরে একজন বসে আছে, পানির উপরে একজন বসে আছে। আর এটা এমন একটা জন্তুর মতো, মানুষের মতো বলবো না যে তার দুটা হাত আছে, দুটা পা আছে, কিন্তু জন্তুর মতো যে পুরো গা একেবারে কালো লোমশ, অলমোস্ট গোটা গা কভার্ড, লোমে একেবারে ঢাকা। সে বসে আছে এবং তার চোখ দুটো একেবারে নীল চোখ একেবারে। তো সে যে কাজটা করছে, ওই যে যে জন্তুটা, ওই জন্তুটা যে ওই তার জিহ্বাটা যখন পানির মধ্যে ছেড়ে দিচ্ছে তখন সব পানি বালু সব 2-3 সেকেন্ডের জন্য উঠে যাচ্ছে, মানে কাছে চলে আসছে, মানে এমন সংকুচিত হয়ে যাচ্ছে। যেই আবার জিহ্বাটা তুলে নিচ্ছে তখন পানিগুলো আবার ছেড়ে যাচ্ছে। এই জিনিসটা দেখার পরে সে খুব জোরে চিৎকার করতে শুরু করে আর ওই লাইটটা ওর দিকেই ধরে রাখে। আমরা স্বভাবতই জানি যে মানে আলো দেখলে নাকি সবকিছু চলে যায়। তো লাইটটা ওর দিকে যখন ধরেছে তখন এই যে নীল চোখগুলা মনে হচ্ছে আরো নীল। এই জিনিসটা দেখ খুব চিৎকার করার পর সে দৌড়াতে ওখান থেকে দৌড়াতে ওই নৌকার উপরে এসে সেন্সলেস হয়ে যায়। এরপরে যখন ওনার আঙ্কেল যখন খোঁজা শুরু করে যে আমার ভাতিজাটা বাসায় জিজ্ঞেস করছে যে মাছ ধরতে যাবো ভাতিজা কই, তখন ওনার ভাইয়ের ওয়াইফ যেটা ওই ছেলেটার মা বলছে যে কেন, ও তো চলে গেছে মাছ মারতে, কেন আপনার সাথে যায়নি? দেন উনি বলছে না, আমাকে তো কিছু বলেনি। তখন এবার শুরু হয়ে গেছে খোঁজাখুঁজি, খুঁজতে যে দেখছে নৌকা নদীর ওই পাশে, কারণ আরেকজন নৌকাকে বলেছে যে আমাকে তার নিয়ে চলেন। নিয়ে যেতে যখন হচ্ছে কি যে যখন ওই পাশে চলে যায়, যে দেখছে নৌকার উপরে ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি যখন কাছে গেছে গোটা গায়ে অনেক খামচানোর দাগ, মানে ওর গোটা গায়ে খামচানো, তখনও কিন্তু সূর্য উঠেনি, মানে ভোর, পুরো গাটা খামচানোর দাগ। সে মানে এমনভাবে খামচানো যে রক্তাক্ত হয়ে আছে এইভাবে। এখন যখন ওই ছেলেটাকে মানে নদীর এপাশে নিয়ে আসা হয়, নিয়ে আসার পরে যখন
মানে বাসায় নিয়ে এসে চিকিৎসা করার জন্য নিয়ে আসা হয়। এর মধ্যে একটা ঘটনা ঘটে, আশ্চর্য যে ঘটনাটা, রসুল ভাই কি বলবো, যে যখন আস্তে আস্তে সূর্য উঠছে সকালের, ওর গায়ের মধ্যে অনেক লোম গজাচ্ছে। যেই লোমটা, হ্যাঁ, এটা শুনে আমিও খুব অবাক হয়েছি। হ্যাঁ। অনেক লোম গজাচ্ছে, যেটা খুব কালো কুচকুচে এবং মোটা হচ্ছে লোম গজাচ্ছে। একসময় সূর্য যখন একেবারে উঠে যায় তখন ওর গোটা গায়ে, পুরো শরীরে কোনো জায়গা বাদ ছিল না যে এই লোমগুলা বাদ ছিল না, একটা জায়গাও ফাঁকা ছিল না। পুরো গায়ে লোম হয়ে যায়। লোম হওয়ার পরে যখন মানে ঠিক একদিন পরে ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, যেহেতু এরকম একটা অস্বাভাবিক জিনিস হচ্ছে তার মধ্যে, একটা সময় যে একদিন পরে ছেলেটা মারা যায়। তো এই জিনিসটা দেখার পরে ওনার চাচা থেকে যে একজন বড় আলিমকে নিয়ে যায়, যে দেখেন আসলে অ্যাকচুয়ালি কি হয়েছিল আমার ভাতিজার সাথে, যে এরকম হলো কিসের জন্য। তখন বলল, উনি বলছে, এই হুজুরটা বলছে যে এখানে এমন একটা জিনিস ছিল, আপনারা বলেন যে খারাপ জিন বলেন বা শয়তান বলেন, পিশাচ বলেন, যেটাই বলেন না কেন, এটা এমন একটা খারাপ জিনিস ছিল। উনি উনি ওনাকে খুব মারাত্মকভাবে ডিস্টার্ব করেছে, আর এই ডিস্টার্ব করার কারণে মানে এই ঘটনাটা ঘটেছে। মানে উনি খুব তদবির করতো, তদবির করার পরেই তারপরে এই জিনিসটা বলেছে যে উনাকে খুব ডিস্টার্ব করা হয়েছে। উনি হয়তোবা কোনো কিছু করছিল, কোনো একটা কাজ করছিল, কাজ করতে যেয়ে তারপরে আপনার এই ছেলে ওনাকে খুব ডিস্টার্ব করে, আর এটা শাস্তি স্বরূপ এনাকে এই ঘটনাটা ঘটায়, যে তার গোটা গায়ে খামচি দেয়, আর পুরো শরীরে তার মতোই লোমটাকে তুলে দেয় একেবারে। দেন উনি একটা সময় যে মারা যান। এটা তার প্রতিশোধমূলক একটা শাস্তি নেন। তবে এটা যদিও ঠিক হয়নি, তারপরেও তো সে তো আর জানটা ফিরিয়ে দিতে পারবেন। তো এটাই ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা একটা ছোট্ট অডিও ক্লিপে যাবো এবং অডিও ক্লিপের পরে আবার নতুন তথ্য নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড ফর ইউ ফুড FM and Juice with Tea. Hood FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। নমস্কার রাতুল ভাই, আমি কলকাতা থেকে বলছি। আমার নাম সায়ন্তী ভট্টাচার্য। আমি রিসেন্টলি ভুগ এফএম শুনছি, তো ভীষণ ভালো লাগে যখন সবার ঘটনাগুলো শেয়ার করে, তখন ভীষণ ভালো লাগে। তো আমার জীবনে একটা অভিজ্ঞতা হয়েছিল, ভীষণ ভয়ানক অভিজ্ঞতা, কিন্তু তবে একটা ছোট গল্প যদি শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। আমি কলকাতায় থাকি, আমি জায়গাটার নাম উল্লেখ করছি না। একটি নতুন ফ্লাইওভার নিয়েছি আমার বাড়ির থেকে একটু দূর। তো অ্যাকচুয়ালি বাড়িতে আমাদের ইনভিটেশন ছিল, সেখান থেকে ফিরছি, যাতে একটু তাড়াতাড়ি যাতে বাড়িতে পৌঁছাতে পারি, সেই জন্য আমরা ফ্লাইওভারটি নিয়েছিলাম আসার সময়, যাতে তাড়াতাড়ি বাড়িতে আসতে পারি। তো আসছি যখন, তো ফ্লাইওভারটা ধরে যাচ্ছি, তখন 2017 সালের জানুয়ারি মাসে প্রচণ্ড শীত। আস্তে আস্তে দেখছি যে হঠাৎ করে কিছু একটা আমাদের অনেক আগে আগে যাচ্ছে, ফলো করছে আমাদের, কিন্তু উনি আমাদের আগে আছেন। তার কোমর অবধি দেখা যাচ্ছে, কিন্তু পা দেখা যাচ্ছে না যে তিনি সাইকেলে কি বাইকে আছেন। আমি আর আমার হাজবেন্ড ছিলাম বাইকে। তো আমরা দুজনে আসছি, আস্তে আস্তে হঠাৎ করে চোখে পড়লো ওই জিনিসটিকে। তো অস্বাভাবিক কিছু একটা, যেহেতু কোমর দেখা যাচ্ছে না, তো আমার হাজবেন্ডকে বললাম যে ওটা কি যাচ্ছে। তো হাজবেন্ড ডেকে বললো যে হ্যাঁ চলে। তো ও কি করলো, আমার হাজবেন্ড বাইকের স্পিডটাকে বাড়িয়ে দিলে, বাইকটা স্পিড বাড়ানোর সাথে সাথে হেডলাইটটা গেল, কিন্তু তার পা দেখা গেল না কোনো মতেই। আমরা আসলাম, সে যত স্পিড বাড়ছে, কিন্তু আমরা ওনাকে ওই একই ডিস্টেন্সে দেখতে পাচ্ছি, কাছে যেতে পারছি না। ওই একই ডিস্টেন্স, যেভাবে আমরা টার্ন নিচ্ছি সেভাবে ওটাও টার্ন নিচ্ছে। ভয় পাইনি, ভাবলাম মনে হয় কোনো কুয়াশা বা কিছু ওটা হতে পারে, কিন্তু উনি যে কিসের রাখতে একই ডিস্টেন্স মেনটেন করে, যদি কুয়াশা হয় সেটা কোনো না কোনো একটা জায়গায় সেই কুয়াশার লেয়ারটা নিশ্চয়ই শেষ হতো, কিন্তু আমরা যতদূর যাচ্ছি ওটাকেই দেখতে পাচ্ছি। যখন টার্ন নিচ্ছি কুয়াশা হলে সেখানে সেটা
আর দেখা দিতে না পড়ে, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। সুতরাং আমরা যাচ্ছি, ওটাকে ফলো করার চেষ্টা করছি, পারলাম না। দেখলাম আমাদেরকেই ফলো করছে, সামনে যাচ্ছে সেটা। আমরা অনেকটা এগোনোর পরে একটা ধাবা পড়ে, ধাবার পরেই একটা ব্রিজ আছে, ব্রিজটা ক্রস করে আমাদেরকে আসতে হতো। তো ধাবাটার কাছে গিয়ে দেখলাম ওটা মিলিয়ে গেছে, আমি কোনো জিনিস দেখতে পাচ্ছি না। তো অত মাথা ঘামাইনি আমরা, যেহেতু আর দেখতে পাচ্ছি না। বাড়িও আসার তাড়া ছিল, রাত্রি 11:30 তখন অলরেডি বেজে গেছে। আমরা ওখান থেকে আসছি, আস্তে আস্তে দেখলাম ক্লায়েন্টের ব্রিজটা উঠেছি, ফ্লাইওভারটায় উঠলাম, দেখছি যে কিছু টুকরো জিনিস পড়ে রয়েছে, গাড়ি ভাঙা জিনিস। অতটা খেয়াল করিনি, দেখছি কাঁচপাত ছড়ানো রয়েছে। এগোতে আরেকটু এগোলাম যখন, দেখলাম যে একটি ছেলে তার বুকে হাত দিয়ে বসে রয়েছে, কিন্তু তার প্রাণ এখনো রয়েছে মনে হলো। কিছুক্ষণের মধ্যে দেখলাম যে সে শুয়ে করলো, মানে হেলান দিয়ে, ব্রিজের উপর হেলান দিয়ে শুয়ে গেল। আর একটি ছেলে, যখন একটু এগোলাম তখন দেখলাম একটি ছেলে কংক্রিটের গাড়ির তলায় পিষে গেছে। আর তিনি কংক্রিটের গাড়িটি যে চালাচ্ছিল তিনি নেমেছে, চিৎকার করছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে। তো তিনি নেমে ভীষণ চিৎকার করছে জোরে করে যে বাঁচাও বাঁচাও। তো আমরা এসেছি, রক্ত দেখলে আমার ভীষণ ভয় করে, শরীর খুব খারাপ লাগে। তাই জন্য আমার হাজবেন্ডকে বারণ করলাম যে ওখানে যেও না, কারণ আমরা প্রথমে ওই জিনিসটা দেখেছি একটা অস্বাভাবিক কিছু, সেটা মাথায় ছিল, মানে তখনই মাথায় এসেছে আমাদের, আমরা কেউ প্রকাশ করিনি কথাটা। কিন্তু আমি ওখান থেকে বেরিয়েছি, ওই আর একটু ক্রস করলে একটা চেকপোস্ট আছে, ওখানে পুলিশ থাকে। কারণ হাজবেন্ডকে বললাম, ও যাচ্ছিল, তা আমি বললাম যে দেখো এখানে থেকো না, চলো এই চেকপোস্টে যাই, সামনে চেক হোক, পুলিশকে নয়তো আমি ফোন করি, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে, জানিয়ে দিই আমরা। কারণ আমাদের তখন কিচ্ছু করার ছিল না, কারণ ওটা দেখার পরে আমি এমনি ভীষণ দুর্বল হয়ে গেছিলাম, আমার হাঁটা চলার শক্তি ছিল না, পা ভারী, মানে শরীর ভারী হয়ে গিয়েছিল বাইকে বসে। আমার হাজবেন্ডের কিছুটা হয়েছিল, কিন্তু তাও নামতে চাইছিল বাইক থেকে, আমি দিইনি। পুলিশকে যখন জানালাম, তো আমার হাজবেন্ড পুলিশের সাথে যেতে চেয়েছিল, আমি যেতে দিইনি, আমি বাড়ি চলে এসে। কিন্তু ওটা ভীষণ ভয়ঙ্কর ছিল। আমরা দেখছি ওই শীতের মধ্যে আমরা দুজনে পুরো ঘেমে স্নান হয়ে গেছি ওটা দেখার পরে। আর যখন মনে পড়ছে একদিন তো মারাত্মক ভয়ানক লাগে না দেখতে, তারপরেও ওইটা দেখে আরোই ভয় লেগেছে যে আমাদেরকে কিছু একটা টেনে নিয়ে এসেছে ওই জায়গাটি থেকে। ওখানে মানে কিছুক্ষণ আগেই হয়েছিল যখন আমরা এসেছি, কোনো লোক ছিল না রাতে, শুধুমাত্র ধাবার কাছে দুটো একটি লোক বসেছিল। কিন্তু দেবুকে আমাদের আমাদের টেনে নিয়ে যাচ্ছে, এটা আমরা যেটা মনে করেছি এটা একটা খুব ভয়ানক ছিল। তো আমার এই ছোট গল্প এখানেই শেষ। আপনি যদি এটা সবার সাথে শেয়ার করো তাহলে খুব খুশি হব। নমস্কার। FM. The night comes alive. বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। ইয়েস, অফকোর্স, বিশ্বাস করা বা না করাটা আপনার ব্যাপার। ঘড়িতে সময় এখন রাত 1:08 এবং আপনারা সবাই শুনছেন ভূতেতন। আমি রাতবেলাচির সাথে, এবং একটার পর একটা আমরা ঘটনা শুনছি আর কি। তো এই মুহূর্তে আমার কাছে যারা লিখছেন তাদের মধ্যে অনেকেই দেখতে পাচ্ছি আছেন যে আর জাহিদ হাসান আমাদের সাথে আছেন, এমডি ঈশা শেখ আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন সোয়ার প্রিন রূপা, শিকদার ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মুহিন ভাই, SK মহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, খুলনা থেকে শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অসুধারা, আমাদের সাথে আছেন প্রীতম হাসান হোসাইন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি রায়হান, এছাড়াও রিফাত মেজাবিন প্রণয় আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আরো অনেকেই কিন্তু আছেন এবং আপনারা শুনছেন আমাদেরকে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি জয় আহমেদ ফানি, আলম খোরশেদ, আমাদের সাথে আছেন তাকিব হুসাইন তাকি, শান্ত ইসলাম জুয়েল, MD মিনহাজ হুসাইন, আমাদের সাথে আছেন শ্রী পলাশ চক্রবর্তী, কৌশিক আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মঞ্জুরুল ইসলাম সিয়াম, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি MD তাব্বির ইসলাম, আরাফাত অনন্ত আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি তারা ইসলাম, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুন্না খান, এছাড়াও আছেন MD সাব্বির
ইসলাম, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি হুসাইন ইমরান, আছেন আমাদের সঙ্গে লাবিব রহমান, তাহসান আহমেদ, আমাদের সাথে আছেন জাহিদ হাসান, নিহাত গাজী আমাদের সাথে আছেন, বগুড়া থেকে শুনছেন তিনি। মীর মুসাব্বির হাসান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি মোহাম্মদ আহিদুর রহমান হিমালয়, আমাদের সাথে রাজশাহী থেকে তিনি শুনছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এস কে মহিদুল ইসলাম, এছাড়াও এমডি ইমরান হোসেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মোহাম্মদ মোহাম্মদ তাব্বির ইসলাম আছেন, আমাদের সাথে জানিস খান আছেন, আমাদের সাথে ইবনুল ফারুক হুসাইন আছেন, আমাদের সাথে দেখতে পাচ্ছি অসমাপ্ত কবিতা সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন, এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। এবং আমাদের দুটো ফেসবুক পেজ, www.facebook.com/radiokurti and www.facebook.com/bootfm.russell, দুটো জায়গা থেকে আমরা পড়লাম। এবং সেই সাথে রাসেল_bootfm আপনি টুইটারেও আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং সেই সাথে আমি দেখতে পাচ্ছি টুইটারে অলরেডি চিঙ্কু ডিএক্স আমাদের সাথে আছেন আহমেদ হোসেন বাইজিদ, অনেকগুলো মেসেজ পাঠিয়েছেন। আমাদের সাথে আছেন একটা সজীব হাসান, এবং সোহাগ ভাইয়ের স্টোরিটা পয়েন্ট ছিল, সেটা দেখেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাব আমাদের নতুন আরেকজন অতিথি এখানে উপস্থিত হয়েছেন, তার সাথে আপনার নামটা একটু প্লিজ বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। জি, আসসালামু আলাইকুম রাসু ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি আলমা মনোনিক। আমি এসেছি উত্তরা থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট মানিকগঞ্জ। জি। আমি এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার নিজের সাথে ঘটা একটি ঘটনা। ঘটনাটি রাসেল ভাই 2015 সালের ঘটনা। আমি তখন বাংলাদেশ রেলওয়েতে আপনার সুবর্ণ আপনি কোনো ট্রেনের নাম বলেন না, কোথায় আছে সেটা বলেন, আপনি ঘটনাটা বলেন, তাহলেই হবে। তো আমাদের ট্রেনটা ঢাকার থেকে রাত 11টার দিকে ছেড়ে সিলেটের উদ্দেশ্যে গন্তব্য সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তো রাসেল ভাই কোলাউড়া স্টেশনের আগে, তো আমাদের ট্রেনটা আপনার ট্রেনের উপরে, মানে কোলাউড়া স্টেশনটা এরকম, মানে তার আগে মানে পাহাড়ের মাঝখান দিয়ে মানে ট্রেনের লাইনটা চলে যাচ্ছে। মানে সেদিনকে প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে মানে আমাদের ট্রেনের উপরে পাহাড়ের থেকে একটা গাছ এসে আমাদের ট্রেনের ইঞ্জিনের উপরে পড়ে। তো সেক্ষেত্রে আমাদের ট্রেনটা বন্ধ হয়ে যায়। তো আমরা ট্রেনে থেকে মানে আমাদের ট্রেনে আপনার ব্রাহ্মণবাড়িয়া পার হওয়ার পরে থেকে আপনার যাত্রী খুব কম। তো অনেক রাত হয়ে গেছে, তো যাত্রীরা ভয় আর নামতেছে না। আমরা যখন সরকারি চাকরি করি, তো আমাদের নামতে হবে, কি সমস্যা দেখতে হবে। তো নামার জন্য নেমে আমরা আপনার সামনে কোলার স্টেশনে খবর পাঠাতে যাচ্ছি যে আমাদের ট্রেনে এই সমস্যা হয়েছে। আচ্ছা। তো নেমে কোলার স্টেশনে যোগাযোগ করার পরে আপনার একটু সামনে যাই, তবে ট্রেনে ইঞ্জিনের সামনে যাওয়ার পরে আমি দূরে থেকে দেখতে পারি যে একটা রুমে একটা মানে কুঠিরের মতো কিছু দেখা যাচ্ছে, সেখানে মানে আলো জ্বলতেছে। তো আমি চিন্তা করলাম যে ওখানে কোনো লোক থাকবে হয়তো। তো লোক থাকলে তাদের কাছে মানে যোগাযোগ করে বা কোনো লোক বা জন যদি এনে যদি গাছটা সরানো যায় বা কোনো ব্যবস্থা করা যায়, তাহলে তো জিনিসটা ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি সেই উদ্দেশ্য করে আমি ওই আপনার ওই কুঠিরের দিকে এগোচ্ছি, মানে চা বাগানের মাঝখানে কুঠিরটা, প্রচন্ড অন্ধকার। তো এগিয়ে যখন কুঠিরের দিকে যাচ্ছি, মানে তখন আস্তে আস্তে মানে কুঠিরের সামনে যখন গেছি, আমি কুঠিরের বাইরে থেকে, আমি ওই ঘরটার বাইরে থেকে আমি কটর মতো মাংস হাড় চাবানো যেরকম একটা শব্দ পাওয়া যাচ্ছে, ওইরকম আমি একটা শব্দ পাচ্ছি বাইরে থেকে। তো আমি হয়তো ভাবলাম যে ভিতরে হয়তো বা কোনো মানুষ আছে, তারা হয়তো বা কিছু খাচ্ছে। সেজন্য মানে আমি যখন দরজার সামনে গিয়ে দেখি দরজাটা একটু মানে ফাঁকা ছিল। তো আমি দরজাটা যখন আমি ধাক্কা দিয়ে মানে ভেতরে ঢোকার চেষ্টা করি, তখন দেখি যে দুইটা মহিলা একটা বাচ্চা ছেলের লাশ, তারা মানে জীবিত বাচ্চা ছেলের লাশ চিবে খাচ্ছে। এটা দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। এবং রাসেল ভাই, ওই মহিলা দুটো যখন আমার দিকে তাকায়, তখন মানে আমি মানে কখনো এই দৃশ্য ভুলতে পারবো না। তাদের চেহারা এরকম ছিল, মানুষ সদ্য পুড়ে যাওয়ার পর যেরকম মানসিক চেহারা হয়, মানে কিছু জায়গা মানে সাদা ফেটফেটে হয়ে গেছে, কিছু জায়গায় কালো, এরকম মানে চেহারার দুটো মানুষ, চোখ একদম লাল টকটক আগুনের মতো, মুখ দিয়ে অজস্র রক্ত ঝরছে। যখন আমাদের তাকালো, তখন প্রচন্ড ভয়ে আমি আল্লাহ আকবার করে একটা মানে জোরে আওয়াজ করে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই।
তখন আপনার আমাদের ট্রেনে যে যারা দায়িত্বরত লোক ছিল, অফিসার ছিল, তারা আমার কণ্ঠ শুনে দ্রুত ওই জায়গায় চলে আসে। চলে আসার পরে তারা দেখে যে আমি সেন্সলেস হয়ে পড়ে আছি। তারা আমাকে তখন মানে ট্রেনে নিয়ে যায়। ট্রেনে নিয়ে যাওয়ার পরে আপনার মাথায় পানি টানি ঢেলে বা তাৎক্ষণিক কোনো মানে চিকিৎসা দিয়ে আমাকে সুস্থ করে তোলে। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব সরাসরি আমাদের পরবর্তী যে অতিথি আছেন তার কাছে, এবং আপনি প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি এরশাদ উত্তরা থেকে। আসলে আজকে যে ঘটনা বলবো এটা একজন ইয়েলো ক্যাব চালক, উনি দক্ষিণখান থাকেন। তামাও আমি তাকে চিনি, ওনার নাম জাহিদ ভাই, ওনার তার থেকে নেয়া। ঘটনাটা ঘটেছে লাস্ট স্যাটারডেতে। তো জাহিদ ভাই যেভাবে বলেছেন আমাকে এক্সপ্লেন করেছেন, আমি তো বললাম। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনি মনে হয় শুনতেন। আচ্ছা, জাহিদ ভাই লাস্ট স্যাটারডেতে রাত 11টার দিকে হাতি করেছিল। তো উনি ওয়াজ ওয়েটিং যে কোনো যদি প্যাসেঞ্জার পায় উত্তরার দিকে তাহলে উনি তাকে নিয়ে আসবে, যেহেতু উনি দক্ষিণখান থাকেন। তো সাডেনলি এক কাপলকে উনি পেলেন যারা এয়ারপোর্টে আসবে। তার মধ্যে যে ভদ্রলোক ছিলেন ইয়াস বিয়ারেট, এবং অ্যাজ পার জাহিদ ভাই যে মানে খুবই হ্যান্ডসাম এবং সুন্দর, এবং তার ওয়াইফ সাথে ছিল, উনি আবায়া পরা, তবে বোরকা পরা আর কি। তো এয়ারপোর্টে আসবে ভালো কথা। তো দুজনে উঠলো, জাহিদ ভাই রাজি হলেন, নিয়ে আসতেছেন। তো এর মধ্যে উনি রাস্তায় একটু মোটামুটি খালি ছিল ঠিক আসার পথটা। তো পিছনে কোনো সাধারণত যখন যাত্রীরা উঠে বা হাজবেন্ডরা হলে তো কথাই নেই, টুকটাক কথাবার্তা বলে এটা ড্রাইভার সাধারণত শুনে। তো অনেকক্ষণ ধরেই তাদের মধ্যে কোনো কথা হচ্ছে না, কোনো শব্দই নেই। তো বর্ডারে ক্রস করে জাহিদ ভাই মানে একটু ইন্টেনশনালি তাকার আগে যে কী ব্যাপার, সাডেনলি দেখলো যে পিছনে কিছু নাই। আমার দেখলাম যে হ্যাঁ, দুজন চুপচাপ বসে আছে। তো এই যে একটু দেখা না দেখা, উনি মনে করছেন যে ওনার মনে হয় হ্যালো বা দেখার ভুল হতে পারে। সে কোনো করে শব্দ করলেন না, উনি চালাচ্ছেন ঠিক। যেহেতু রাস্তাটা একটু খালি ছিল, তেমন একটা সময় লাগলো না। বাট কাওলা ব্রিজটা কিছুক্ষণ আগে ভদ্রলোক বলে উঠলেন, যাই সাহেব ব্রিজটা পার হয়ে থামবে। তখন ওনার বুকের ভেতর ধক করেছে, বিকজ উনি তো কখনোই ওনার নামটা মেনশন করেন নাই, নাম্বার 1। নাম্বার 2, যে নাম যেহেতু মেনশন করেননি, এই লোক তার নাম কীভাবে জানেন? তো উনি মানে কোনো কথাই বললেন না। কালো ব্রিজটা পার করে উনি হাতের বাঁ দিকে গাড়িটা সাইড করলেন। সাইড করে উনি ওয়েট করতেছেন যে যাত্রীরা নামবেন। তো কিছুক্ষণ ওয়েট করলেন। যাত্রী নামলে তো অ্যাটলিস্ট দরজা খোলা শব্দ হবে বা কিছু, তারপর তার ভাড়া যেটা হয়েছে লাইক 340, তো এটা দিবে। তো বেশ কিছুক্ষণ ওয়েট করার পর কোনো শব্দ নেই। উনি আবার রিয়ার ভিউ মিররের পিছনে তাকালেন, দেখেন কিছু নেই। তখন উনি আমাকে বললেন, এরশাদ ভাই এটা দেখে তো আমার এত কাঁপুনি শুরু হচ্ছে যে আমি কিছু বলতে পারতেছি না। গাড়ি যে চালায় সামনে নিব, আমার এরকম কিছু পাচ্ছি না আমি। মানে খুব তার বডি শেক করছে, উনি মনে মনে দোয়াদৌড় করতেছেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে উনি সামনের দিকে তাকায় দেখেন ড্যাশবোর্ডের উপরে নতুন, ওনার ভাড়া হয়েছে 335, নতুন 3টা 100 টাকার নোট আর 2টা 20 টাকার নোট, 340 ড্যাশবোর্ডের উপরে রাখা। তো এটাই ছিল ঘটনা। কিছুক্ষণ পর উনি যখন একটু ধাতস্থ হয়েছেন, তখন উনি আস্তে করে ওনার গাড়ি নিয়ে ওনার পাশে গাড়ি রেখে ঠিক একটা ঘটনা না আমার আরেকটা বলে ফেলা, তাহলে পরে ঘটনা নেক্সট ওয়ান। এটা হচ্ছে গিয়ে রাসেল ভাই আমার এক বড় ভাই। তো সঙ্গত কারণে আমি আমার কোনো ওনাদের নাম বা এটা কিন্তু আকাশপথের ঘটনা, আমি আগে বলে নিচ্ছি। তো ওনার নামটা আমি মেনশন করতে চাচ্ছি না, প্লাস এয়ারলাইন্সের নামও মেনশন করবো না, যাতে আমি ঘটনাতে যাচ্ছি। উনি যেভাবে বলেছেন আমাকে, ওনার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নিয়েছি ঘটনাটা ফিল্মে বলার জন্য। আচ্ছা, তো এই যে আপনার রিসেন্টলি হজ গেল, যখন হজের আপনার রিটার্ন ফ্লাইটগুলো ছিল, তখন ওনার এয়ারলাইন কিছু রেন্টেড এয়ারক্রাফট রেন্ট করেছিল। রেন্টেড এয়ারক্রাফটে উনি ছিলেন কো পাইলট। তো এটা 747। তো ওনাদের ইয়ে ছিল জেদ্দা থেকে আপনার ঢাকাতে ড্রপ করে দিয়ে আবার এমপি এয়ারক্রাফট নিয়ে জেদ্দা যাওয়া। তো নেক্সট ট্রিপটা এভাবে ওনারা আসতেন, এবং গিয়ে ঢাকা থেকে আবার জাস্ট এক্স্যাক্টলি ডেটটা আমার মনে নেই,
উনি বললেন যে আমরা রাত 11টায় টেক অফ করেছি জি। এখান থেকে। 11টায় টেক অফ করার পরে ইউজুয়ালি ওনাদের 11 ক্রু ছিল, লাইক উনি ছিলেন কো-পাইলট, ওনার পাইলট ছিল, 2 জন ইঞ্জিনিয়ার ছিল আর 7 জন কেবিন ক্রু ছিল, টোটাল 11। তো ওরা এখান থেকে সাধারণত কিছুক্ষণ পরে মানে একদম যখন 39,000 ফিট আপে চলে গেল, চলে যাওয়ার পরে ওরা অটো পাইলটে ফিট করে তো ওরা একটু মানে ঘুমানোর বা প্রিপারেশন নিচ্ছিল, মানে একটু, বিকজ দিস লাইক 6 hours 6.5 hour জার্নি, ডাইরেক্ট ফ্লাইটে যেতাম। তো যাওয়ার পরে তো ওরা তো উনি যেটা আমাকে বললো যে ইটস লাইক 3 hours। তবে এখান থেকে যখন ওরা ফ্লাই করে তখন আপনার টাইমটা কিন্তু কমতে থাকে, কারণ সৌদি আরবের সাথে আমাদের দেশের সৌদি আরব একটা আমাদের 3 hours পিছনে, আমার সৌদি আরবের চেয়ে 3 hours সামনে আছে আর কি। মানে আমরা +6, ওরা +3 জিএনটি। তো বললো যে বাংলাদেশ থেকে ফ্লাই করার 3.5 ঘন্টা পরে, 3.5 ঘন্টা সাডেনলি যে আমার পাইলট যে উনি একটু এজেড, উনি খুব, আর আমার মানে ঘুমানো মানে অলমোস্ট ঘুমামি। তো তো হঠাৎ খেয়াল করলাম যে আমাদের স্পিড মিটার, দ্যাট একটা ওনারা তো অ্যারোনটিক্যাল মাইলে হিসাব করে, অ্যারোনটিক্যাল মাইল লাইক ইট ওয়াজ 270, উনি যেটা বললেন 270, তার মানে কিলোমিটারের জন্য আমরা হিসাব করি 510 কিলো, সেরকম মানে 510 কিলো স্পিডে ছিল এটা, কিলোমিটার স্পিডে ছিল। তো বলো আমি হঠাৎ করে ঘুম চোখে দেখলাম যে আমার স্পিড মিটারে যে আমার স্পিড মিটারে যে রিডিং ওটা 0 আর সব ঠিক আছে, রাডার আমরা দেখতে পাচ্ছি কোথায় আছে, আমরা প্রত্যেকে যাতে আমার অল্টিটিউড অটো সব আমি দেখতে পাচ্ছি, কিন্তু এটা 0। তা আমি একটু ভালো করে প্রথমে আমার মনে করলাম যে আমার হয়তো চোখের ভুল, কিন্তু আমি ভালো করে নড়চড়ে বসতাম। নড়চড়ে বসার পরে আমি শুধু দেখলাম যে যতদূর আমার চোখ যায়, বিকজ এটা নাইট, ওই আলোর মধ্যে সাদা কিছু অবয়ব আমাদের এয়ারক্রাফটের বেশ দূর দিয়ে, যদি পিছিয়ে যে এয়ারক্রাফটে ওরা তো ইয়ে করে, হেডলাইট ইউজ করে, ওরা বেশ দূর দিয়ে যাচ্ছে এবং সবার হাতে একটা করে লাঠি, সবাই মানে মাথা নিচের দিকে, মানে নিচের দিকে তাকানো, এক সাথে চলে। তো প্রথমে আমি ভাবছিলাম যে উনি বললো যে সেটা, প্রথমে ভাবছিলাম আমার চোখের ভুল, তারপরে ভাবলাম আমার হ্যালোসিনেশন হচ্ছে, বিকজ ঘুমাই না অনেকক্ষণ, কিন্তু তারপরে দেখলাম যে না, ইটস হ্যাপেনিং। তখন আমি আমার পাইলটকে উঠাইলাম। তো পাইলটকে ওঠার পরে আমার মানে ইঞ্জিনিয়ার দুজন ছিল, ওদেরকে ডাকতে না, যারা আমরা ককপিটে ছিলাম সবাইকে মানে তুলছি, আর কেবিন ক্রু যারা তার পিছনে ঘুমাচ্ছে, ইট ডাজন্ট ম্যাটার। তো ওঠার পর আমরা সবাই 4 জনই দেখলাম যে এরকম সবাই তাকায় আছে এবং দোয়াদত পড়তে যায় কিছু নেই। তো আশ্চর্য বিষয়, আমাদের প্লেনটা কিন্তু ওখানে স্টপ, কিন্তু এটা কিন্তু ফল ডাউন হচ্ছে না, কারণ ফল ডাউন হলে আমরা ফিল করতাম এবং আমাদের মিটারে দেখা যেত, আমাদের যত কিছু মানে ইকুইপমেন্ট যেগুলো আছে আমরা দেখতে পারতাম, অর্থাৎ দ্যাট ইজ একটা বোকাতে, এবং কোনো কিছু হচ্ছে না, এরকম করে প্রায় 40 মিনিট পরে আমাদের প্লেনটা আস্তে একটু শেক করলো। সবচেয়ে আশ্চর্য বিষয়, আমাদের যেই স্পিড আমরা চালাচ্ছিলাম, আমাদের এয়ারক্রাফটের স্পিড যেটা ছিল, এবং মানে যে ওই স্পিডে আমাদের এই 40 মিনিটে যতদিন আসার কথা ছিল, ওই ফার্নি কিনা রাডার যে আমাদের ফ্লাইটটা কিন্তু ও জায়গাটাই ক্রস করতেছে। এখন আমার কথা হচ্ছে এই মধ্যে 40 মিনিটের যে গ্যাপ, যেখানে অল্প ওই ফার্ন যে আমাদের আমাদের ফ্লাইটের ট্যাক্ট হয়ে আছে, এটা নড়তেছে না, চলছে না, এটা কোনো গতি নেই। But after 40 minutes, what we found that the place we supposed to cross, আমরা ঠিক ওখান থেকেই যাচ্ছি কিন্তু। So it was the story by him. Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার আরেকজন আমাদের অতিথি আছে, তার নামটা একটু জিজ্ঞেস করবো এবং তার একটা ঘটনা আমরা শুনবো, ছোট্ট কোনো ঘটনাতে হিসেবে আমাদের একটু শোনাতেন, এবং তার আগে আপনি বলবেন যে আপনি আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি টাঙ্গাইল থেকে আসছি। আমি টাঙ্গাইল পৌরসভাধীন অলা ভাপানির একটা নাম করা ব্যক্তি, আমাদের টাঙ্গাইল পৌরসভার খুব জনপ্রিয়, উনি হচ্ছেন সুফি থাকোয়াত হোসেন। ওনার একটা ঘটনা আমি শেয়ার করবো। ওকে,
তো তথি সাকত হোসেনের ছোট ছেলের নাম শাহ আলী। তো ও আমাদের এলাকায় এবং আমাদের বড় ভাইয়ের একটা মেডিসিন দোকানে আমরা বসেছিলাম, ও ওখানে বসা ছিল। বাই দ্য ওয়ে, কথা প্রসঙ্গে ও একটা ঘটনা আমাদের বলতে শুরু করলো। শাহ আলী বললো যে আমার জীবনে দেখা একটা তাজ্জব ঘটনা, যে আমাদের বাড়িতে, আল্লাহ ভবানী বাড়িতে, ওইখানে একদিন আব্বু মানে সাকত সাহেব ডিপ টিউবওয়েল গাড়ার জন্য লোকান। তারা ডিপ টিউবওয়েল গাড়ার জন্য প্রিপারেশন নেয় এবং কি তার জন্য যে টুল লাগে বা ওটা করার জন্য যে চেয়ার লাগে, তো চেয়ার দিয়ে কাজ শুরু করলেও যখন পাইপের উচ্চতা বেড়ে যায় তখন একটা ছোট টুলের প্রয়োজন হয়। সেই ডিপ টিউবওয়েল ওয়ার্কাররা শাহালিকে বলে যে তুমি আমাদেরকে একটা ছোট টুল বা মোড়া এনে দাও। তো শাহালি ঘরের ভিতরে যে একটা টুল দেখে ছোট, যে টুলের উপর সুখী মামা এই আগরবাতি মোমবাতি রাখতো, প্রতিদিনই জ্বালাতো। সেই টুলটা কোনো ছোট ছেলে, তখন প্রাইমারিতে পড়তো, তো কোনো কিছু না মনে করে ওই টুলটা এনে ওই কল শ্রমিকদের দেয় যাতে তারা কাজ করতে পারে। কল শ্রমিক কাজ শুরু করে, এমনকি তাদের কাজ যথারীতি চলে, পাইপ উঠাচ্ছে নামাচ্ছে, পানিও পড়তেছে। তো এইভাবে তারা কাজ সম্পন্ন করার পরে ওই সময় আবার সুবি সাহেব বাড়িতে ছিলেন, উনি বাইরে এসে। তো কাজ সম্পূর্ণ করার পরে তারা কল পাইপের সাথে সেটআপ দেওয়ার পরে চেক দেওয়ার জন্য কলটা চাপ দেয়। অনেক চাপাচাপির পরে তারা পানি পায় না, শুধু মানে চাপতেছে ঠিকই, বাতাস আসতেছে, কিন্তু কোনো রকম পানি উঠতেছে না। তো তারা মানে প্রচন্ড রকম তাজ্জব হয়ে গেল, এটা কিভাবে সম্ভব যে আমরা পানি বের করে বালু ফেলে, পানির সাথে বালু ফেলে আমরা পাইপ গাছছি এবং কি টিউবওয়েল সেট আপ দিচ্ছে, এই টিউবওয়েল কেন এখন পানি উঠতেছে না, এটা তারা হিসাব মিলাইতে পারবে। ইন দ্য মিন টাইম সুফি সাহেব বাড়িতে আসার পরে সুফি সাহেবকে বলতেছে যে হুজুর, আমাদের টিউবওয়েলটা তো পানি উঠতেছে না। তখন সুফি সাহেব বলে, পানি না ওঠার কি কারণ? তখন বলি যে আমাদের সাইটে সেট আপে কোনো সমস্যা নাই, এই কারণটাই আমরা বুঝতে পারতেছি না, এই কারণটি। তো উনি বললো যে ঠিক আছে, তোমরা একটু ওয়েট করো, আমি একটু ঘর থেকে আসতেছি। মানে উনি ওনার রুমে গেলেন, উনি জাস্ট ওনার জন্য গেলেন। কিছুক্ষণ উনি রুমের ভিতর থেকে জোর পেরে বের হয়ে আসতে, এই আমার ঘরের আসন, মানে আমার টুলটা কোথাও, যে টুলে আমি আগরবাতি মোমবাতি রাখি। তখন আলী বলতে, আমি তো ওটা এনে কল শ্রমিকদের দিচ্ছি। তো সে দেখে যে টুলটার উপরে দাঁড়ায় কাজ করছে, তখন সে বলতেছে সর্বনাশ হয়ে গেছে, আমি আমার সাধনার যত পাওয়ার, আমি মানে এই টুলটা আমার আসেন, এই আমার যত সাধনা পাওয়া তাদেরকে আমি এই টুলের মাধ্যমে আমি কল করি, এই টুল দিয়ে ব্যবহার করি, এই টুল পাড়া দিয়ে ওরা কাজ করতে দেখে এই টুলের যাদের পাওয়ার আছে তারা এই অভিশাপে এই কল থেকে পানি উঠতেছে না, আমি কেউ উঠবেও না, এটাকে নতুন ভাবে গাঁথতে হবে কি তাহলেই উঠবে। তো এই ঘটনা যখন আমি ও আমার বড় ভাই সাহালির কাছ থেকে শুনলাম, তখন আমরা কিছু শিখলাম যে সুফি সাহেবের কাছ থেকে হয়তো বা এর চেয়ে তো মজাদার আকর্ষণীয় কোনো ঘটনা পাবো। তো একদিন সুফি মামা আসলো ওই দোকানে, বড় ভাইকে বলেই রাখলাম যে ওনাকে আসতে বলেন, আমরা একটু শুনি, মজারও হবে। তো উনি একদিন আসলে, আমরা সবাই মিলে আড্ডা মারার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আচ্ছা মামা, আপনি তো এই জীবনে, আমরা জানি আপনি অনেক কিছু করেন, চিকিৎসা করেন, অনেক কবিরাজি করেন, তো আপনার জীবনে চমৎকার কোনো ঘটনা থাকলে বা ভয়ের বা অতি ভৌতিক কোনো ঘটনা থাকলে আমাকে বলেন। তখন সে বলতে, আমার জীবনে তো অনেক ঘটনায়, আপনি কোন ঘটনা বলি, তবে আমার জীবনে সাধন শুরুর পর্যায়ে একটা ঘটনা তোমাদের বলতেছে, যেটা আমার জীবনে মোড় ঘুরিয়ে দেখে আমার চরম ক্ষতি করে ফেলছো। বললাম যে তাহলে বলেন শুন। তো আমরা তার কথা শুনতেছেন। তথি মামা বলতেছে যে আমি যখন প্রথম জীবনে আমি তরিকত লাইনে ঢুকে আমার পীর মুর্শিদের দোয়াতে আমি আমল শুরু করি, এই আধ্যাত্মিক আমল, তখন আমি আমলরত অবস্থায়, রত অবস্থায় এক পর্যায়ে আমার আমলের সফলতা শুরু হয় এবং সে পর্যায়ে অনেক আলামতের মধ্যে আমলের চরম পর্যায়ে, মানে সাধনার শেষের দিকে আমি একজন মানে সাদা কাপড় পরিহিত একজন ব্যক্তিকে আমার সামনে হাজির দেখতে পাই। তো তাকে হাজির দেখার পরে আমি তাকে সালাম দিয়ে তার পরিচয় জানতে চাই। তো তার পরিচয়, সে একজন কি সে বয়স্ক, সে পরিচয় দেওয়ার পরে আমি তার কাছে আবদার করি যে আপনি আমাকে সব অবস্থায় সাহায্য করবেন, আমাকে সুরক্ষা দিন। তো
তখন সে জিন বলল যে হ্যাঁ, আমি তোমার শর্তে রাজি আছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। কি শর্ত আছে? তখন সে বলল যে আমি তোমাকে প্রোটেকশন দিব, তোমার বাড়ি বা তোমার আশেপাশে যখন প্রয়োজন হবে আমি সাপের বেশে বা সাপের রূপ নিয়ে আমি তোমাকে প্রোটেকশন দেব। আর সবচেয়ে বড় কথা, তোমাকে আমাকে চিনতে হবে। এই দায়িত্ব এবং কি এই ওয়াদা বা এই প্রমিস তুমি আমাকে করো। তখন সে দেখলো যে অবশ্যই আমার সাথে যেহেতু সে প্রমিস করছে, আমাকে প্রমিস তো তার সাথে করতে হবে। তো সে এই প্রমিসটা রাজি হয়ে যায়। তো এতে এই প্রমিসের পরে সে তার সাথে রেগুলার যোগাযোগ করে এবং কি তার মাধ্যমে তার ফিল্ডে তার দিন দিন উন্নতি থেকে উন্নতি হতে থাকে এবং কি সে তার কাজে বেশ নাম প্রসার করে ফেলে এবং কি সে টাঙ্গাইল শহরে বেশ জনপ্রিয় একটা মানুষ হয়ে ওঠে। যারা পুরানো আসতেন, সুফি সাকফাত, উনি টাঙ্গাইল পৌর উদ্যানে বসতেন। ওনাকে মোটামুটি সবাই চিনে, যারা টাঙ্গাইলে আসেন মোটামুটি চিনবেন আপনারা। তো সুফি সাকত মামা তখন বললো যে আমি এই কাজ করার পরে আমার ফ্যামিলিতে মেম্বার, আমি, আমার ওয়াইফ, আমার 3 বাচ্চা। তো আমাদের এই একটা নতুন বেবি হলো। তো বেবি হওয়ার পরে আমরা সেই বেবিটা কিন্তু খুবই মানে আনন্দিত। তো একদিন আমি বাড়িতে আসছি, আইসে দেখি যে পাশের বাড়িতেও অনেক ডাক্তারদের হইচই, লোকজনের হয়েছে। আমি দুপুরে পাশের বাড়িতে যাই দেখি যে একটা সাপকে ঘিরা তারা মারার জন্য খুব মানে প্রস্তুত হয়ে গেছে। মানে একটা সাপকে ঘিরে সবাই মিলে হইচই করতেছে সাপটাকে মারবে। আর সাপটা একটা গর্ত মানে মাটির দুয়ারের গর্তের মধ্যে লুকায় আছে। আমি যাই দেখি যে সাপটা আমারই পরিচিত, যে সাপ যে মানে রূপ নিয়ে আমাকে দেখা দেয় মাঝে মাঝে, সেই সাপটা তার মাথায় একটা লাল দাগ দেওয়া আছে। তো আমি তো বললাম যে সর্বনাশ, এই সাপ যদি মারা যায় তো আমার প্রচন্ড ক্ষতি হয়ে যাবে সব দিক দিয়ে। তো আমি সেই সাপটাকে সেই মানে প্রতিবেশীদের বাচ্চা বা অন্য বড়দের হাত থেকে বাঁচিয়ে আমি আমার বাড়িতে নিয়ে আসি। তারা জানে যে আমি সাপ বা কবিরাজি চিকিৎসা করে এটা আমরা করতে পারি। আমি তো সাপটাকে উঠিয়ে আমার বাসায় এনে আমার এই মানে নির্দিষ্ট জায়গায় পেরে দিই। তো এইভাবে চলতেছিল, খুব ভালোই আমাদের দিনকাল চলতেছিল, আল্লাহ যেন চলতেছিল। তো একদিন আমার যে ছোট বাচ্চাটা হয়েছিল, ওই বাচ্চাটাকে আমার ওয়াইফ মানে গ্রামের লোকরা আগের দিন ওই মেয়েদের কাপড় 2 দিকে বেঁধে ঘরের 2 কানিতে বেঁধে ওই বাচ্চা ওই কাপড়ের মধ্যে রেখে দোলনা তৈরি করতো। তো ওই দোলনার মধ্যে আমার বাচ্চাটাকে রেখে আমার ওয়াইফ পানি আনতে যায় ঘরের বাইরে। তো ঘরের বাইরে পানি আনতে যে ফিরে এসে দেখে যে বাচ্চাটা যে কাপড়ের দোলনায় দুলতেছে তার ঠিক উপরে মানে বাঁশের আড়ে একটা সাপ, বড় সাপ জড়িয়ে ওই বাচ্চাদের দিকে দুলতেছে। সাপও সেই বাচ্চার সাথে দুলতেছে। তো এই অবস্থা দেখে তো আমার স্ত্রী তো মানে দেখেই অবাক যে আমার বাচ্চাটাকে কামড় দিয়ে ফেলে কিনা। সে চিৎকার করে বাইরে আসতো। আমি তখন বাসায় বাঁশের আড়ে চুরি করার জন্য বাঁশ কাটতেছিল। আমাকে আইসা আমার মানে চিৎকার দিয়ে বলতেছে যে বাবুর উপরে দোলনার উপরে সাপ। তো আমি ওইখানে যাই দেখি যে সাপটা সত্যি দুলতেছে, কিন্তু সাপের যে মানে মুখের বরাবর যে লাল দাগটা সেটা আমি দেখতে পারিনি। তো আমার কথা হলো যে আমার বাচ্চার এমন ভাবে দুলতেছে যে আমি ভয়ে আমার হাতের যে পাট কাটার যে ধারালো দাঁতটা ছিল, সেই দাঁতটাতে বাচ্চাকে বাঁচানোর জন্য আমি সাপটাকে কোপ মারি। একটা কোপ মারাতে সাপ 2 খণ্ড হয়ে 2 পাশে পড়ে যায়। মাটিতেও পড়া শেষ সাপটা পা মেলে উধাও হয়ে যায়। ঠিক তখনই আমি বুঝতে পারলাম যে আমি আমার জীবনের সবচাইতে বড় ভুলটা করছি। আমি আমার নিয়ামত, আমার মানে আমার সাধনার সর্বোচ্চ শক্তিকে আমি নিজে হাতে ধ্বংস করে ফেলছি। সাথে সাথেই আমি পাশে দেখে আমার স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাচ্চা তো বাচ্চার মতোই আছে। তো এই অবস্থায় আমার স্ত্রীকে জাগিয়ে কোনোভাবে পরিবেশ সামাল দিয়ে আমি আমার পীর সাহেবের কাছে যাই, এটা গাজীপুরে। তো দরবার শরীফে যাওয়ার পরে আমি আমার সে তার পীর সাহেবকে জানাই যে এরকম কথা, যে হুজুর আমার তো এত বড় অন্যায় হয়ে গেছে, আমি এখন কি করব? তখন পীর সাহেব কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে বলে যে তুমি তোমার জীবনে সবচেয়ে বড় ভুল করছো, এটা প্রায়শ্চিত্ত তোমাকে করতেই হবে। তখন সে বললে এটা কিভাবে হবে, কেমন হবে, আমি কি আমাকে এই মধ্যে করণীয় কি? তখন সে বলতেছে যে আপনি তোমার একটা কাজ করতে হবে, তোমাকে আর একটা চিল্লা দিতে হবে। যে চিল্লা দিয়ে তুমি তাকে আনছিলে, সে চিল্লা দিয়ে তার সঙ্গীদের তোমাকে হাজির করতে হবে এবং তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক সে বললো যে তারপরে কি আমার সমস্যার সমাধান হয়? বললো যাবে হুজুর।
তখন পাত্রী সাহেব বললো যে না, এই সমস্যার সমাধান হয়তোবা এইটার সমাধান বললাম, তুমি এটা যদি সফল হয় এই ছেলে, তাহলে তুমি বেঁচে যাবা, কিন্তু তোমার ওয়াইফ আর তোমার বাচ্চারা বাঁচানো কঠিন হবে। তো এই অবস্থার পরে সে চলে আসে, সে চিল্লা শুরু করে। তার কথা হলো রাত্রিবেলা তাকে একটা ঘরে থাকতে হবে, সে চিল্লা শুরু করে। ঠিক এই চিল্লারত অবস্থায় একদিন তার পাশের ঘর থেকে তার ওয়াইফ, কে যে ঘরে চিল্লা দেয় সে ঘরে তো কেউ যাবে না, তো পাশের ঘর থেকে ওয়াইফের চিৎকার শুনে সে চিল্লারত অবস্থা থেকে ছোট এসে বেরিয়ে এসে দেখে যে তার ওয়াইফ পড়ে আসতে, তার মাটির উপরে যে বিছানা তৈরি করা হয়েছে পড়ে আসতে, আর তার ওয়াইফের পায়ের দিক থেকে একটা সাপ বেরিয়ে চলে যায়। এটা দেখার পরে সে দেখে যে তার ওয়াইফের পায়ে সাপের কামড়। তো ওই অবস্থা দেখে সে তার ওয়াইফ মৃত অবস্থায় ছেড়ে তার ওয়াইফকে পায়। তো এই অবস্থায় সে তার ওয়াইফকে হারানোর পরে তার বাচ্চাদের উপর সে প্রচন্ড রকম নজরদারি বা মানে চিন্তিত বা দেখভাল করতে থাকে। ইন দ্য মিন টাইম কেউ অ্যাক্সিডেন্টে, কেউ অপঘাতে, কোনো না কোনোভাবে তার এই পুরা ফ্যামিলিটাই ডিস্ট্রয় হয়ে যায়। তো আমি তখন তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা শাহালি তেল কে? ও তো আপনার ছেলে, ও তো ছোট, প্রাইমারি 5-এ পড়ে, শাহালিটাকে? তখন সে বললো যে এটা আমার দ্বিতীয় ঘরের ছেলে। জাস্ট এই পর্যন্ত আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি কি আমাদের এখানে অনেকে লিখছেন। রতন চন্দ্র আমাদের সাথে আছেন, দাভার থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আহমেদ হোসেন পায়েজিব, এছাড়াও আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি এনডি ইসরাত জামান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, 2010 থেকে ফুতাচম শুনছেন। আমাদের সাথে আছেন রতন চন্দ্র, এছাড়াও হিমু আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি খালিশপুর খুলনা থেকে তিনি, এবং এছাড়াও প্রসেনজিৎ তেই আমাদের সাথে আছেন, ইন্ডিয়া থেকে আছেন তিনি আমাদের সাথে। ট্রেনের স্টোরিটা ভালো লেগেছে এফ.আর. রাজের কাছে, সেটা তিনি লিখেছেন। আমাদের সাথে আছেন শামীম আহমেদ, আছেন আমাদের সাথে আসিফ আহমেদ, আছেন মইনুর সাগর সহ আরো অনেকে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে টুইটারে ছিলেন, আমি সেখান থেকে পড়ছিলাম। এবং আমাদের রেডিও ফুর্তির যে পেজ, সেখানে আছেন আফান আরখান আজিজুল খুলনা থেকে, এবং তিনি একা শুনছেন। স্বপ্নহীন বালক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি আবিলাজ আরিফ মুন্না, এছাড়াও FH.M. ফারুক আমাদের সাথে আছেন, অভি বিশ্বাস আছেন, আফ্রিদি খান আমাদের সাথে আছেন, তাদিয়া খন্দকার আমাদের সাথে আছেন রায়হান চৌধুরী, এছাড়াও আছেন জাফর বিশ্বাস, আমাদের সাথে আছেন আফ্রিদি খান, স্বপ্নহীন বালক, ডেভিড বয় আতিক আমাদের সাথে আছেন, SM মেজবা আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন আসাদুর রহমান, আছেন আফান খান আজিজুল, আমাদের সাথে আছেন SK মুহিদুল ইসলাম, আনন্দ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকে, কাজী রিফাত আল মুইন আমাদের সাথে আছেন, এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি অপর্ণা সরকার অর্পা আমাদের সাথে আছেন, এছাড়াও MD রাফিন, কে মহিদুল ইসলাম আমাদের সাথে আছেন, মাইনুদ্দিন মাহফুজ, এবং আমাদের সাথে আছে দেখতে পাচ্ছি আলম খোরশেদ, ইমরান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, রামিম আরিফ আছেন আমাদের সাথে, MD আব্দুর রহমান মানিক সহ আরো অনেকে। আর এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এখানে ফুতাসমে যে পেজটা রয়েছে সেখানে ইমন খান হৃদয় আছেন, আলম খোরশেদ, এছাড়াও আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি শাহরিয়ার অর্ণব, আছেন মারুফ হোসেন, আমাদের সাথে আছেন MD সাদের হোসেন, আছেন আমাদের সাথে দেখতে পাচ্ছি সামিয়া সহ আরো অনেকে, নাইমুর রহমান, দুর্জয়, আলম খোরশেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আনন্দ, ইমন খান হৃদয় আমাদের সাথে আছেন আমাদের সাথে আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ। অভি বিশ্বাস সহ আরো অনেকেই আমাদের সাথে যারা ফেসবুকে ছিলেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আপনাদের ঘটনা পাঠাতে চান, তাহলে তো নিয়মটা জানেন। তারপর আমি আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাদের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে frutasm@radiofurti.fm, which is BHWTFM@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আজকের মতো এখানেই শেষ করব। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। টাটা।